অধ্যায় 2-এ আমাদের মনে রাখার মতো বিষয়গুলো হচ্ছে যেখান থেকে এমসিকিউ আসবেই আসবে, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বেশ কিছু তারিখ কিন্তু আমাদের অধ্যায় 2-এ রয়েছে। সে তারিখগুলো কি প্রথমেই আসবে অসহযোগ আন্দোলনের যে প্রেক্ষাপট ছিল তারই প্রেক্ষাপটের বেশ কিছু তারিখ। এখানে তুমি দেখতে পাচ্ছ ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করায় 1971 সালের কোন তারিখে বঙ্গবন্ধু অসহযোগ আন্দোলনের ডাক দেন? এটা কোন উত্তর হবে বলো তো? 2রা মার্চ অথবা 3 মার্চ? উত্তর কিন্তু 2রা মার্চ। আচ্ছা, তারপরে যেটা আসছে 25শে মার্চ রাতে গোপনে ঢাকা ত্যাগ করেন কে? কারা গোপনে ঢাকা ত্যাগ করেন? আমরা যদি ব্যাকগ্রাউন্ডটা একটু ভালো মতো পড়ি তাহলে কি হবে বলো তো? আমার যত কনফিউশন আছে এই রিলেটেড, আই হোপ সেটা একদম ক্লিয়ার হয়ে যাবে। আর এই কনফিউশন দূর করার জন্য কুমকুম আপু কিন্তু তোমাদের জন্য কি নিয়ে এসছে বলো? সাথে করে নিয়ে এসছি আমাদের টেক্সট বুক। সো লেটস স্টার্ট। আমি যদি একটু দেখিয়ে দেই, সেটা হচ্ছে আমি তোমাদেরকে আগেই বললাম যে বেশ কিছু তারিখ তোমাকে আমায় মনে রাখতে হবে, যে তারিখগুলো আসলে মনে রাখার মাধ্যমে কী হবে বলো তো? যত কনফিউশন আছে যে তারিখের সাথে মানুষগুলা বা প্রেক্ষাপটটা আসলে আমরা গুলিয়ে আর ফেলবো না। তাহলে আমরা আসো একটু দেখি কি হচ্ছে বলো তো। সেটা হচ্ছে এই যে দেখো, সেইটা হচ্ছে আমি আরেকটু দেখাই, আই হোপ ইটস অল ক্লিয়ার। সেটা হচ্ছে এই যে দেখো কি বলেছে, অধিবেশন স্থগিত করার। আমার সাথে শুরু করো। আমরা তাহলে কি করব? আমরা একদম দাগানো বই শুরু করে দিই, একদম বই দাগিয়ে ফেলি। সেটা হচ্ছে কি বলতো, বলেছে এই যে কোথায় কোথায় গেল অধিবেশনের সাথে। আচ্ছা এই যে আমি বইটা দাগিয়ে নিয়ে আসি নাই, কারণ তোমরা যদি আমার সাথে বইটা দাগাও তখন কি হবে বলো তো? তাহলে তোমাদের আরেকবার পড়া হয়ে যাবে। অধিবেশন স্থগিত করার প্রতিবাদে সর্বদলীয় সংগ্রাম পরিষদ। এই প্রশ্নটাও আসতে পারে যে প্রতিবাদটা আসলে কারা করে? সর্বদলীয় সংগ্রাম পরিষদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে 2রা মার্চ ঢাকায় এবং 3 মার্চ সারা দেশে হরতাল পালিত হয়। আর 2রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসম আব্দুর রবের নেতৃত্বে ছাত্র সমাজ স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ ফ্রম দিস টপিক, সেটা হচ্ছে যে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন হয় কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কার নেতৃত্বে? আসম আব্দুর রবের নেতৃত্বে। কত তারিখে? 2রা মার্চ। আচ্ছা, 3 মার্চ পল্টন ময়দানের সমাবেশে ছাত্রনেতা শাহজাহান সিরাজ স্বাধীনতার ইশতেহার পাঠ করেন। আরেকটা ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন এটা, ঠিক আছে? ওয়েল, তারপরে হচ্ছে এই সময়টায় কি হয় সেটা স্বাভাবিকভাবে আমরা দেখতে পাচ্ছি সকল সরকারি কার্যক্রম কি হয়ে যায়? স্থগিত হয়ে যায় বা অচল হয়ে পড়ে বা বন্ধ হয়ে যায়, হোয়াট এভার। আচ্ছা, তারপরে আমি যেটাতে যাব অবশ্যই সেই এমসিকিউটাতে আমি আসছি, কিন্তু তার আগে এখান থেকে আরেকটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন যেটা আসলে আমি কি করব না, ইগনোর করব না ফর মাই এমসিকিউ। অ্যাট দ্য সেম টাইম ছোট্ট একটা টিপস বলে দিচ্ছি, এসকিউ বা কি বলতো, জ্ঞানমূলক প্রশ্ন। আস্তে করে বললাম, কেউ যেন না শোনে, ঠিক আছে? তোমার সিক্রেট তোমার কাছেই রেখো। ওয়েল, সেইটা হচ্ছে কি? সেইটা হচ্ছে যে বিশ্ব ইতিহাসে, বিশেষ করে বাঙালি জাতির ইতিহাসে এই ভাষণ এক স্মরণীয় দলিল। সেটা কোনটা? সেটা হচ্ছে 7ই মার্চের যে ভাষণ সেটা। আর তাকে ইউনেস্কো 2000 কত সালে বলো তো? 2017 সালে কি বলেছে বলতো? ঐতিহাসিক 7ই মার্চের ভাষণকে ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে বা বিশ্ব প্রামাণ্য দলিল হিসেবে স্বীকৃতি দিয়েছে। দেখো, আমি কিন্তু আজকে অনেক সিক্রেট শেয়ার করব, কাজেই আমি যে কথা দিয়েছিলাম এবং আমি যে গ্যারান্টি দিয়েছিলাম তোমার 30-এ 30 আমি কুমকুম আপু 10 মিনিটস স্কুল থেকে আজকে সিকিউর করেই ছাড়বো। ওয়েল, তারপরে আমি আবার আমার স্লাইডে চলে যাই। আচ্ছা সরি, যেই প্রেক্ষাপটে আমরা চলে গিয়েছিলাম সেটা হচ্ছে 25শে মার্চ রাতে গোপনে ঢাকা ত্যাগ করেন কে বলো তো? 25শে মার্চ রাতে গোপনে ঢাকা ত্যাগ করেন কে? এখানে কিন্তু দুটো নাম জড়িয়ে আছে। আসো, আমরা জানছি ইয়াহিয়া আর ভুট্টো 25শে মার্চ রাতে গোপনে ঢাকা ত্যাগ করেন। তারা গোপনে ঢাকা ত্যাগ করার আগে যে কাজটা আসলে তারা করে যান বলো তো কি? আচ্ছা, সেটা ছিল কি? সেটা ছিল অপারেশন সার্চ লাইট। আমরা আগে হচ্ছে আবার আমাদের স্লাইডে চলে যাই। আমরা দেখতে পেলাম আনসারটা হচ্ছে কি? আনসারটা হচ্ছে ইয়াহিয়া আর ভুট্টো। অপারেশন সার্চ লাইট আসলে কি? অপারেশন সার্চ লাইটটা মূলত কি বলো তো? একটা গণহত্যা। আর অপারেশন সার্চ লাইটের নীল নকশা কে তৈরি করেন? এখানে কিন্তু রাও ফরমান আলীকে বলেছে। আরেকজন কিন্তু আছে, তার নামটা আমি বইয়ে পাবো। হ্যাঁ, এখানে একটা কনফিউশন তৈরি করার জন্য তোমাকে এটা কি বলে, কনফিউজড করতে পারে এই প্রশ্নটা। এই প্রশ্নটা বিভিন্নভাবে আসে, দুজনের নাম সহকারে আসে, সিঙ্গেল একজনের নাম নিয়ে আসে। আরেকজনের নাম কি বলো? তোমরা বলো, আমি তোমাদেরকে বলবো না, তোমরা বলো তার নাম কি। তার নামটাও খুব অদ্ভুত।
তার কাজও খুব মানে কি বলে ইতিহাসে তিনি একদম কি বলা যায় ইতিহাসটাকে আসলে কলঙ্কিত করে ফেলেছেন যে মানুষটা যে মানুষগুলো 25শে মার্চ গণহত্যা দিয়ে বা অপারেশন সার্চলাইট দিয়ে তিনি হচ্ছেন টিক্কা খান। ওয়েল আমি একটু দেখি এখানে আমার কোথায় টিক্কা খানের কথা লেখা আছে, তাহলে তোমাদের মনে হবে না যে আপু আপনি তো বলেন নাই। আরে না না, কুমকুম আপু ক্লাস নিবার কুমকুম আপু বলবে না তা তো হবেই না। আসো, জাতীয় গণহত্যা দিবস নামে পরিচিত। আচ্ছা ওয়েল আমি যদি একটু মার্ক করি তোমাদের সাথে, সেটা হচ্ছে কি ইয়াহিয়া ও ভুট্টো গোপনে ঢাকা ত্যাগ করেন। আচ্ছা তারপরে যেটা হচ্ছে জাতীয় গণহত্যা দিবস হিসেবে স্বীকৃত। আর 26শে মার্চ তারিখে মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। তারপরে কি হয়, আচ্ছা তারপরে তো স্বাধীনতা যুদ্ধ আমাদের মুক্তিযুদ্ধ শুরু হয়ে যায়। আর এখানেই যদি আমরা একটু দেখি, আচ্ছা নীল নকশা কারা করেছে, এই যে দেখো এখান থেকে যদি আমরা দেখতে পারি, এই যে আমরা এখানে দেখব একটা ডেট, সেটা হচ্ছে 17ই মার্চ টিক্কা খান ও রাও ফরমান আলী অপারেশন সার্চলাইট নামক কর্মসূচির মাধ্যমে বাঙালির উপর নৃশংস হত্যার নীল নকশা তৈরি করেন। কাজেই এখানে কারিগর শুধু যে মিস্টার টিক্কা খান বা রাও ফরমান আলী একটা নামও যদি তোমার আসে সেটা ওকে, আবার যদি দুজনের নাম আসে রাও ফরমান আলী টিক্কা খান, তুমি তাহলে চোখ বন্ধ করে দুজনের নামটা ঠিক করে দিবা আর কি। নেক্সট আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে কি বলতো, নেক্সটে আমি যাব হচ্ছে মুজিবনগর সরকার। আচ্ছা মুজিবনগর সরকার গঠন নিয়ে যে কনফিউশনটা হয়, একটা হচ্ছে সরকার গঠনের দিন, আরেকটা হচ্ছে আমাদের শপথ গ্রহণের দিন। আচ্ছা তাহলে সরকার গঠিত হয়েছিল 10ই এপ্রিল আর তারা শপথ নিয়েছিলেন 17ই এপ্রিল, এটা একটু মাথায় রাখি। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রীর দায়িত্ব কে ছিলেন? এম মনসুর আলী। মুজিবনগর সরকার 1971 সালের কত তারিখে শপথ গ্রহণ করেন? এই মাত্র তোমাদেরকে আমি বললাম। চলো আরেকবার বইয়ে চলে যাই, বইটা দাগাই, ঠিক আছে? তাহলে কি হচ্ছে বলো তো আপু, তোমাদের সাথে সাথে কেন বইটা দাগাচ্ছি? তাহলে যারা এখনও পর্যন্ত ফাঁকিবাজি করেছো, পড়াশোনার কাছ থেকে দূরে থেকেছো, তাদের একটু পড়াশোনার সাথে সম্পর্ক হবে, বইয়ের সাথে একটা ভালোবাসা তৈরি হবে। লেটস স্টার্ট। তাহলে আমরা যেটা বলছিলাম, মুজিবনগর সরকার নিয়ে আমাদের পড়ার যে বিষয়টা থাকবে, অবশ্যই এই তারিখগুলোতে যেন আমরা কনফিউজড হয়ে না যাই। একটা দিনে বা একটা ডেট 10ই এপ্রিলে আমরা সরকার গঠন করি, আর 17ই এপ্রিল সেই সরকার কি করে বলো তো? 17ই এপ্রিল সেই সরকার শপথ গ্রহণ করে। তাহলে 10ই এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হয়, আর 17ই এপ্রিল কি করেন তারা? হচ্ছে কি করে বলো? 17ই এপ্রিল তারা কি বলছিলাম যেন, শপথ গ্রহণ করেন। আচ্ছা এখানে আসো, এখানে আমরা যদি একটু দেখি, সেটা হচ্ছে যে এখান থেকে তো মেহেরপুর, আচ্ছা মেহেরপুর জেলার কোথায়, সেটা হচ্ছে এই যে শপথ গ্রহণটা কোথায় হয়, মেহেরপুর জেলার স্থানটা একটু দেখি। মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলার আম্র কাননে শপথ গ্রহণ মাধ্যমে সরকারের কার্যক্রম শুরু হয়। আর তারা কি করেছিল বলো তো? মুক্তিযুদ্ধের পক্ষে। তোমাকে এই প্রশ্নটাও এমসিকিউ হিসেবে আসতে পারে, মুজিবনগর সরকারের আসলে মেইন রোলটা কী ছিল? ঠিক আছে, একটা যুদ্ধ বিধ্বস্ত ভঙ্গুর মানে যুদ্ধ শুরু হয়েছে এরকম একটা দেশে এই সরকারের আসলে ভূমিকাটা কী ছিল? তাদের মূল যে ভূমিকাটা ছিল, মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনা, নির্দেশনা, সুসংহত ও মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত গঠন করা। ঠিক আছে, বিশ্ব জনমত গঠন করা এই টার্মটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কাজেই অ্যাট দ্য সেম টাইম এটা আমার জ্ঞানমূলক এবং এটা আমার এমসিকিউ হিসেবে সমানভাবে ইম্পর্টেন্ট। ওয়েল তারপরে আমি যেটাতে যাব সেটা হচ্ছে যে মুজিবনগর সরকারের আমরা জানলাম যে আসলে প্রথমত হচ্ছে কবে গঠন করা হয়েছিল? 10ই এপ্রিল। শপথ গ্রহণ হয়েছিল কবে? 17ই এপ্রিল। তারপরে আমি যেটা জানবো যে মুজিবনগর সরকারের কাঠামোতে, সরকার কাঠামোতে কারা কারা ছিলেন, সরকার কাঠামোতে যারা ছিলেন এই নামগুলো যেন আমি মনে রাখি, এই নাম এবং তাদের কার্যক্রমগুলো যেন আমি ভুলে না যাই। অবশ্যই মুক্তিযুদ্ধের রাষ্ট্রপতি, অ্যাট দ্য সেম টাইম মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উপরাষ্ট্রপতি বা তাকে অস্থায়ী রাষ্ট্রপতি বলা হয়, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তিনি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। প্রধানমন্ত্রী তোমাকে প্রশ্ন করতে পারে একটু ঘুরে, 1971 সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী কে ছিলেন? তখন তুমি আকাশ বাতাস কি আকাশে বাতাসে তাকিয়ে খুঁজো না যে বাংলাদেশের 1971 সালের প্রধানমন্ত্রী কে ছিলেন। 1971 সালের বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি বলা হয়, তিনি ছিলেন তাজউদ্দিন আহমেদ। আর তারপরে প্রশ্ন তো করতেই পারে মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী, কিন্তু যদি তোমাকে একটু কনফিউজড করতে চায় তারা কিন্তু বলতেই পারে প্রধানমন্ত্রী কে ছিলেন। ওয়েল দেন অর্থমন্ত্রী, স্বরাষ্ট্র ও ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী, পররাষ্ট্র ও আইন মন্ত্রী, এই 6 জনের ডেজিগনেশন উইথ নেম আমাদের যেন একেবারে মাথায় থাকে। তারপরে আমি বলবো যে
উপদেষ্টা পরিষদের কথা তোমাকে প্রশ্ন করতে পারে যে মুজিবনগর সরকারে এই 6 জনের বাদে আর কারা কারা ছিলেন এমসিকিউতে উপদেষ্টা পরিষদ ছিল। আচ্ছা, তারপরে আমি আবার আমার স্লাইডে চলে যাই। এই যে দেখো, জাস্ট আমি মাত্র তোমাদেরকে বললাম স্বাধীন বাংলাদেশ সরকারের উপদেষ্টা মুজিবনগর সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা কয়জন ছিল? 6 জন ছিল। ওয়েল, তারপরে হচ্ছে জনাব রাশেদ ও তার সহযোদ্ধারা পাকিস্তানি বাহিনীকে হঠাৎ আক্রমণ করে পালিয়ে আত্মরক্ষা করতেন। তিনি কোন ধরনের মুক্তিযোদ্ধা ছিলেন? বলতো তিনি কোন ধরনের মুক্তিযোদ্ধা ছিলেন? তিনি ছিলেন গেরিলা যোদ্ধা। ওয়েল, পাকিস্তানের 24 বছরে বাঙালি জাতির স্বার্থ সংশ্লিষ্ট সকল আন্দোলনে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে কারা? গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে ছাত্র সমাজ। মুক্তিবাহিনীতে একক গোষ্ঠী হিসেবে কাদের সংখ্যা ছিল সবচেয়ে বেশি? ছাত্র। তারপরে যে যাচ্ছি, বাংলাদেশের সরকার বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেয় 2016 সালে। তারপরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় চালু হয়? চট্টগ্রামে। তারপরে শিল্পী জর্জ হ্যারিসন মুক্তিযুদ্ধের বিশ্বজনমত তৈরি করেন কোনটির দ্বারা? গান গেয়ে। আচ্ছা, কোনটির দ্বারা? গান গেয়ে। আচ্ছা, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে কিভাবে? বঙ্গবন্ধুর অসহযোগ আন্দোলনের মাধ্যমে? না। 6 দফা বাস্তবায়নের মাধ্যমে? না। সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে। আর তারপরে হচ্ছে এইটা আমরা একটু কি বলে উদ্দীপকটা পড়ছি। উদ্দীপকটাতে কি বলেছে? জনাব ক 1970 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে সদ্য কর্মস্থলে যোগদান করেছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি চাকরি ছেড়ে দিয়ে যুদ্ধে যোগদান করেন। মুক্তিযুদ্ধে কাদের প্রতিনিধিত্ব তিনি করেছেন? তিনি মূলত পেশাজীবীদের, কারণ কি বলেছে? তিনি পাশ করে কর্মস্থলে যোগদান করেছেন, মানে তিনি তার কাজ শুরু করে দিয়েছিলেন, পেশাজীবন অলরেডি শুরু করে দিয়েছেন। এখানে আসলে কনফিউজ হওয়া যাবে না। তারপরে কি বলেছে? পেশাজীবীদের ভূমিকা ছিল, তাই না? তিনি উক্ত গোষ্ঠীর মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন কিভাবে? সরাসরি বা পরোক্ষভাবে বিশ্ববাসীর কাছে মুক্তিযুদ্ধের তথ্য দিয়ে। সবই মূলত তারা করেছে। আচ্ছা, তারপরে আমি আরেকটু কাজ করি, একটু বই থেকে আর দুই একটা ইম্পর্টেন্ট লাইন আমি মার্ক করে দিচ্ছি। তারপরে আমার পরে লিমন ভাইয়া আসবে। লিমন ভাইয়া তোমাদেরকে অধ্যায় কত বলো তো? 3 সৌরজগৎ ভূমণ্ডল নিয়ে বেশ কিছু ইম্পর্টেন্ট কি বলে এমসিকিউ প্লাস ভাইয়ার আসলে যেই সাজেশন তোমাদেরকে দেয়ার ভাইয়া সেটা তোমাদেরকে প্রোভাইড করবেন। ওয়েল, তারপরে আমি যেটা বলছি, আচ্ছা এইখানে একটু আসি। ব্রিগেড ফোর্স নিয়ে আমার বেশ কিছু প্রশ্ন ছিল, এখানে আমার বেশ কিছু কোয়েরি কি বলা যায় ইম্পর্টেন্ট ইনফরমেশন ছিল, আসো আমরা সেগুলো একটু মার্ক করি। সেইটা হচ্ছে 1 মিনিট। আচ্ছা, ফাইন। সেটা হচ্ছে কি বলেছে? বাঙালি কর্মকর্তাদের নিয়ে এই সরকার প্রশাসনিক কাজ পরিচালনা করেছিলেন। মোট 12টি, কয়টি? মোট 12টি মন্ত্রণালয় বা বিভাগ এখানে কাজ করেছে। কয়টা? 12টি মন্ত্রণালয় বা বিভাগ। এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট একটা কাজ। আর তারপরে তোমাকে প্রশ্ন করতে পারে মুজিবনগর সরকার বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ শহরগুলোতে সরকারি মিশন স্থাপন করেন। সেই মিশনগুলো কি কি? কোথায় কোথায়? কলকাতা, দিল্লি, লন্ডন, ওয়াশিংটন, নিউ ইয়র্ক ও স্টকহোম। নামগুলো কিন্তু একেবারেই কি বলা যায় 6টা নাম, আমরা যেন না ভুলে যাই। তারপরে হচ্ছে সেক্টরের কথা আসবে। কয়টা সেক্টরে বিভক্ত করা হয়েছিল? 11টা সেক্টরে বিভক্ত করা হয়েছিল এবং এই 11টা সেক্টরে 11 জন সেক্টর কমান্ডার ছিলেন। 11টা সেক্টরে 11 জন সেক্টর কমান্ডার ছিলেন। আর তারপরে কি ছিল? ব্রিগেড ফোর্স। এই ব্রিগেড ফোর্সের নাম যেন আমরা না বলি। 3টা ব্রিগেড ফোর্স ছিল, আমরা একটু মনে রাখার চেষ্টা করব, আমরা বারবার পড়ে যাব। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে তো আমাদের পেশাজীবীদের ভূমিকা ছিল। আমরা এখান থেকে আমাদের মূলত এমসিকিউ তো আসবেই, এর বাইরে আমাকে কি করতে হবে বলো তো? এর বাইরে আমাকে মাথায় রাখতে হবে, আমি যখন এমসিকিউটা ভালো মতো পড়বো, এনশিওর করব আমার একের জ্ঞানমূলক মানে কয়ের জ্ঞানমূলক প্রশ্নটা যেন আমি সাথে সাথেই কমপ্লিট করতে পারি। এখান থেকে যে একটা প্রশ্ন আসে যে আমাদের মুক্তিযুদ্ধে প্রতিবেশী রাষ্ট্র আমাদেরকে কেমন ভূমিকা পালন করেছিল? প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতের ভূমিকা ছিল কি? যে আমাদের ছাত্র সমাজ সেখানে যে ট্রেনিংয়ের যে ব্যাপারটা সেটা ভারত থেকেই তারা নিয়ে এসছিলেন। আচ্ছা, তারপরে এখান থেকে যদি আমরা একটু দেখি, এই যে ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশন, এটা অলরেডি তোমরা আমার স্লাইডে পেয়েছো। সেটা হচ্ছে 2016 সালে তাদেরকে বীরাঙ্গনা উপাধি বা মুক্তিযোদ্ধা হিসেবে 2016 সালে তাদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেয়া হয়। আচ্ছা, তারপরে যেটা হচ্ছে গণমাধ্যমের ভূমিকা। এখান থেকে তো আমরা অবশ্যই কি পড়বো বলো তো? এখান থেকে আমরা পড়বো যে মানে এমসিকিউ আসার মতো সেটা আমরা অলরেডি মার্ক করেছি। আর এর বাইরে এখন প্রবাসী বাঙালিদের ভূমিকা, সেক্ষেত্রে ব্রিটেন ও আমেরিকার প্রবাসী বাঙালিদের ভূমিকা কি ছিল? বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল। আচ্ছা, তারপরে যেটা হচ্ছে শিল্পী সাহিত্যিকদের ভূমিকা যখন আমরা পড়ব, তখন কি বলতো? আমাদের অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান মুক্তিযুদ্ধের চরমপত্র ও জল্লাদের দরবার, এটা আমরা মনে রাখবো এই নামটা।
আচ্ছা, তারপরে যেটা হচ্ছে, তারপর হচ্ছে বিশ্ব জনমত তৈরিতে বিভিন্ন দেশের ভূমিকা, বা বিভিন্ন দেশ আসলে কী ধরনের ভূমিকা পালন করেছে। এখানে একটা ডেট আছে, সেই ডেটটা আমরা মনে রাখি। সেই ডেটটা হচ্ছে ভারত কবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়। ভারত 6 ডিসেম্বর বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে। আচ্ছা, তারপরে যেটা হচ্ছে সেইটা হচ্ছে, দেখি একটু পিছন দিকে যাই। পেছন দিকে আমরা যদি যাই, এখানে আমরা দেখব যে বিশ্ব জনমত প্রচারের ক্ষেত্রে জাতিসংঘে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের পক্ষে যুদ্ধবন্ধের কি বলেছে, যুদ্ধবন্ধের প্রস্তাব দিয়েছিল। আচ্ছা, সোভিয়েত ইউনিয়ন ভেটো প্রদান করে, তা বাতিল করে দেয়। কিউবা, যুগোস্লাভিয়া, পোল্যান্ড, হাঙ্গেরি, বুলগেরিয়া, চেকোস্লাভিয়া, পূর্ব জার্মানি, এই রাষ্ট্রগুলো বাংলাদেশের মুক্তি সংগ্রামকে সমর্থন করে। ইম্পর্টেন্ট যে লাইন্সগুলো আপু মার্ক করে দিয়েছি, এগুলো পড়তে আমরা ভুলবো না। আচ্ছা, তারপরে এখানে আরেকটা জিনিস আমি দেখাতে চাচ্ছি তোমাদেরকে, সেইটা হচ্ছে তোমরা যদি একটু নজর দাও, সেখানে হচ্ছে কি দেখো তো, এইখানে ছিল যে ব্রিটিশ নাগরিক, এই যে শিল্পী জর্জ হ্যারিসন, পণ্ডিত রবিশঙ্কর, আলী আকবর খান মুক্তিযুদ্ধের সমর্থনে বিশ্ব জনমত সৃষ্টি ও দান সহায়তা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে কনসার্ট ফর বাংলাদেশ আয়োজন করেন। এইটা খুবই ইম্পর্টেন্ট ফর এমসিকিউ বলো, এসকিউ বলো, বা আমার জ্ঞানমূলক প্রশ্ন বলো, বা অনুধাবনমূলক প্রশ্ন বলো। আমি আজকে পড়াতে এসেছিলাম এমসিকিউ, বাট আমি বলবো যে তোমরা লাকি। আর যেহেতু আমরা গ্যারান্টি দিয়েছি, আমি, লিমন ভাইয়া, কাইফ ভাইয়া, যে তোমাদের এমসিকিউ আমরা কমন ফেলেই ছাড়বো, সেটার জন্য তোমরা বলছি যে তোমরা লাকি। এমসিকিউর সাথে সাথে তোমরা এসকিউ সিকিউ সব কিছু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছ। আচ্ছা, তারপরে হচ্ছে মোটামুটি এই একটা কি বলতো, এই একটা আমাদের আসলে সাজেশন ছিল। আমি যেটা বলছিলাম যে আমার পরে কে আসবে, আমার পরে লিমন ভাই আসবে। অধ্যায় কত নিয়ে বলো তো? অধ্যায়, এই লিমন ভাইয়া কত? অধ্যায় 3 নিয়ে, বাংলাদেশের সৌরজগৎ ও সৌরজগৎ ও জলবায়ু। লিমন ভাইয়া। সো কুমকুম আপুকে ধন্যবাদ। এতক্ষণ কিন্তু আমরা অনেকক্ষণ ধরেই একটা চ্যাপ্টার পড়লাম। সো এবার আমরা পড়বো হচ্ছে চ্যাপ্টার 3। চ্যাপ্টার 3তে কিন্তু অনেক ইম্পর্টেন্ট এমসিকিউ আছে। আমরা যারা এমসিকিউ পড়বো তাদের চ্যাপ্টার 3টা ভালো করে পড়তে হবে, এটা তোমরা নিজেরাও জানো, এবং অনেক কঠিন। এখানে অনেক ইনফরমেশন আছে, যেমন মনে করো একটা গ্রহ আছে, গ্রহ সংখ্যা কয়টা, কোনটা অ্যাসিড বৃষ্টি হয়, টাইমের পার্থক্য কত, প্রতিবাদ স্থান কত, অনেক কঠিন কঠিন ব্যাপার আছে। আমি একটু ছোট করে তোমাদের কাজকে পড়াবো। তোমরা একটা কাজ করবা, আমি তো এমসিকিউ এখান থেকেই পড়াবো, তোমরা একটা খাতা নিবা, নিয়ে প্রত্যেকটা এমসিকিউর সাথে আমি কিছু তথ্য দিয়ে দিব, হ্যাঁ, ওগুলো একটু লিখে রাখবা। আচ্ছা, সো ফার্স্টে হচ্ছে আমাদের এই প্রশ্নটা আসছে প্রতিবাদ স্থান থেকে। প্রতিবাদ স্থান নির্ণয় করতে পারি তো সবাই? তো এখানে প্রতিবাদ স্থান নির্ণয় করতে বলছে যে কোনো একটা স্থানের বিপরীত অবস্থান, এটা দেখেই বুঝতে পারছি এটা প্রতিবাদ স্থান। খ অবস্থিত, ক এর অক্ষাংশ 42 ডিগ্রি উত্তর হলে খ এর অক্ষাংশ কত বের করে দিচ্ছি। প্রতিবাদ স্থান নির্ণয়ের ক্ষেত্রে যদি তোমার উত্তর দক্ষিণ থাকে, হ্যাঁ, উত্তর দক্ষিণ থাকলে এটা ডাইরেক্ট অপোজিট, মানে 2 ডিগ্রি যদি বলে উত্তর, তার মানে এটা হচ্ছে 2 ডিগ্রি প্রতিবাদ স্থান হবে, 2 ডিগ্রি হচ্ছে দক্ষিণ, ঠিক আছে, এটা উত্তর হলে দক্ষিণ। আবার মনে করো আমাকে যদি বলে 4 ডিগ্রি দক্ষিণ, তাহলে এটা হবে হচ্ছে 4 ডিগ্রি দক্ষিণের উল্টা হচ্ছে উত্তর। এটা খুবই সিম্পল। সো এখানে আমার যেহেতু উত্তর দক্ষিণ দিছে, অক্ষাংশ দিছে, সো 42 ডিগ্রি উত্তর মানে হলো 42 ডিগ্রি দক্ষিণ, কারেক্ট অ্যান্সার। এখন তোমাদেরকে আবার প্রশ্ন দিতে পারে যে প্রতিবাদ স্থান স্যার উত্তর পূর্ব যদি পূর্ব পশ্চিম দেয় তাহলে কি করব? পূর্ব থাকলে আর পশ্চিম থাকলে কি সেম? না, পূর্ব পশ্চিম থাকলে আবার সেম না। পূর্ব যদি তোমাকে বলে যে 2 ডিগ্রি পূর্ব, তাহলে এটা অবশ্যই প্রতিবাদ স্থানটা হবে পশ্চিমে, কিন্তু আগের মতো 2 ডিগ্রি হবে না, এটা হচ্ছে 180 থেকে তোমাকে এটা বিয়োগ দিতে হবে। সো 180 থেকে 2 বিয়োগ দিলে কত? 178। তাহলে এটা 2 ডিগ্রি পূর্বের কোনো একটা জায়গার প্রতিবাদ স্থান হবে হচ্ছে 178 ডিগ্রি পশ্চিম। সো উত্তর দক্ষিণেরটা একদম যা আছে অ্যাজ ইট ইজ, জাস্ট দিকটা পরিবর্তন করে দিবা। আর যদি পূর্ব পশ্চিম থাকে এটাকে আমরা ভাবে পরিবর্তন করে দিব। পরবর্তী প্রশ্ন, সূর্য নিজ অক্ষের উপরে কত সময় নিয়ে ঘুরে? এটা খুবই মানে জ্ঞানমূলক, এটা হচ্ছে 25 দিন। 25 দিন, কিন্তু এর সাথে আরো 2টা তথ্য সাজেশন দিয়ে নিচ্ছি, লিখে নাও। সেটা হচ্ছে সূর্যের মধ্যে কোন কোন গ্যাস আছে। সূর্য কিন্তু পুরোটাই গ্যাস, আমরা দেখলাম একটা হচ্ছে 55% হাইড্রোজেন, 44% হিলিয়াম, তাই না? হাইড্রোজেন আর হিলিয়াম আছে, আর 1% ওটাও গ্যাস, তরল কিন্তু কিছু না। সো দুইটাই যেহেতু আমার গ্যাস আছে, সেটা একটু মনে রাখবা। নিজ অক্ষের উপর ঘুরে হচ্ছে 25 দিন, এটা তো মনে আছে না? এটা কিন্তু মনে রাখতে হবে 25 দিনে। আচ্ছা, সৌরজগতের সকল গ্রহ উপগ্রহের নিয়ন্ত্রক কোনটা? খুবই সহজ প্রশ্ন, এত সহজ প্রশ্ন কুমিল্লা বোর্ডে আসে না, বাট এটা কুমিল্লা বোর্ড 2024-এর প্রশ্ন। তো সৌরজগতের সব কিছুকে নিয়ন্ত্রণ করে হলো আমাদের সূর্য, ও হচ্ছে পাওয়ার হাউস সব থেকে। সো খুবই ইজি প্রশ্ন, এটা আমি দিয়ে দিলাম। আচ্ছা, কোন গ্রহে সালফিউরিক অ্যাসিডের বৃষ্টি হয়? এটা একটু ঘুরাই দিছে, হ্যাঁ, এটার প্রশ্নটা এরকমও আসতে পারে, ভালো করে মনে রাখো। কোন গ্রহে হচ্ছে তোমার
96% পর্যন্ত কার্বন ডাইঅক্সাইড আছে। হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ অনেক পরিমাণ আছে। এই কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা আমাদেরকে একটু ডিসাইড করতে হবে। সো তোমরা এখান থেকে মনে রাখবা সালফিউরিক অ্যাসিডের যে অ্যাসিড বৃষ্টি যেটা হয়, এটা কোথায় হয়? এই গ্রহ সম্পর্কে কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে। এবং এই গ্রহের কোনো উপগ্রহ আছে? উত্তর হচ্ছে দুইটা গ্রহের কিন্তু কোনো উপগ্রহ আমরা দেখি না। শুক্রের কোনো উপগ্রহ নাই, বুধের কোনো উপগ্রহ নাই। এই দুইটাও কিন্তু আমি তোমাদের কাছে পড়াই দিলাম। সেই প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটার কোনো উপগ্রহ নাই, 1 ও 2, 2 ও 3 এরকম প্রশ্ন আসে না? সেখানে কিন্তু শুক্র, বুধ, মঙ্গল দিয়ে দিতে পারে। মঙ্গলের কিন্তু দুইটা উপগ্রহ আছে। সো মঙ্গল বাদ বাকি দুইটা তুমি হচ্ছে শুক্র আর বুধ দাগাই দিবা। সো এখানে হচ্ছে এটা শুক্র। আবার শুক্র আরেকটা জিনিস মনে রাখবা, এর কিন্তু কোনো উপগ্রহ নাই। আচ্ছা, শুক্র সম্পর্কে আর কিছুকে আমাদের পড়তে হবে। ও আরেকটা তথ্য শুক্র সম্পর্কে পড়তে হয়, এটা পৃথিবী থেকে দূরত্ব কত? 4.2। ঠিক আছে, 4.2 কোটি কিলোমিটার। সো এটা একটু আমাদেরকে মনে রাখতে হবে। এটা থেকে অনেক সময় ওরা প্রশ্ন দিয়ে দেয়। অলরাইট, আমার এখানে মোটামুটি আমি যা যা দেখছি। ও আরেকটা জিনিস, এটা তোমাদের না বললেই নয়, শুক্রকে আমরা দুই জায়গায় দেখতে পাই না, সন্ধ্যায় দেখতে পাই, আবার সকালে দেখতে পাই। কোন আকাশে কি দেখতে পাই এটাও মনে রাখতে হবে। কখন সন্ধ্যা তারা হিসেবে দেখতে পাও, কখন আবার ভোরবেলা তুমি দেখতে পাও, কোন দিকে দেখতে পাও, এটা একটু মনে রাখবা। আচ্ছা, তো শুক্র সম্পর্কে এই 3টা তথ্য মোটামুটি মনে রাখলেই হবে। ওর উপগ্রহ নাই, অ্যাসিড বৃষ্টি হয়, 4টা তথ্য, কোন আকাশে ওকে দেখা যায়, এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত আছে এটাও মনে রাখতে পারো। আচ্ছা, 96% কার্বন ডাইঅক্সাইড, এটা মনে রাখা উচিত। 96 তো ঠিক বললাম না? ইয়েস, 96 ভাগ, শতকরা 96 ভাগ হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইড আছে। আচ্ছা চলো, বলয় আছে কোন গ্রহে? 3টা বলয় আছে। হ্যাঁ, এটা মনে রাখবা। কয়টি বলয় আছে এটাও প্রশ্ন আসতে পারে। 3টা বলয় আছে। এটা তো শনিতে। শনির ক্ষেত্রে আমরা মনে রাখবো যে বলয়গুলো দেখে হয়তো মনে হইতে পারে যে ভাই এটা বলয় আছে, তার মানে এখানে মানুষ বসবাস করতে পারে। উত্তর হচ্ছে না, এটা বলয় থাকলে এটাতে মানুষ বসবাস করতে পারবে না। শনি সম্পর্কে আমরা অনেক কিছুই দেখলাম। সো শনিটাও একটু মনে রাখতে হবে। শনি কিন্তু আবার পিছনের দিকের একটা গ্রহ। হ্যাঁ, মানে সামনের দিকের গ্রহ না। আমরা একটু আগে বললাম না, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, তারপর শনি। শনি কিন্তু আমাদের প্রথম দিকের কোনো গ্রহ না, একটু পিছনের দিকের গ্রহ। আচ্ছা, শনি সম্পর্কে এটা মনে রাখলে পারো। এটার একটা বলয় আছে, 3টা বলয়। আর কিছু কি পড়তে হবে শনি সম্পর্কে স্যার? শনি সম্পর্কে আর যদি কিছু পড়ো, এই 3টা বলয় পড়বা। আর এর হচ্ছে 62টা উপগ্রহ আছে। 62টা যে উপগ্রহ আছে, এই উপগ্রহের মধ্যে কয়েকটা উপগ্রহ আছে কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওই উপগ্রহের নামগুলো বলা যাবে না। 3টা উপগ্রহের নাম দিয়ে তোমাদেরকে কনফিউজ করবে, আমি এখনই বলে দিতেছি। দেখো, এটা তোমাদের ভাগ্য ভালো থাকলে যে কোনো বোর্ডে আসবে। এটা ওই যে টাইটান, টাইটানিয়া, আরেকটা হচ্ছে টাইট্রন আছে না, নেপচুনের একটা আছে, আবার এখানে টাইটানিয়া আবার অন্য একটা গ্রহের উপগ্রহ। সো এই 3টা উপগ্রহের নাম, ক্যাপিলিস্টো এটা বাদ, টাইটান, টাইটানিয়া, টাইট্রন, এই 3টা উপগ্রহ কোনটা কোন গ্রহের এটা মুখস্থ করবে এবং এটা আসবে। ঠিক আছে, এবং আমার ধারণা এটা থেকে আসবে, কারণ তোমাদেরকে কনফিউজ করার মতো এই প্রশ্নগুলাই যথেষ্ট। সো আমরা শনি এটা পড়লাম। আচ্ছা, কোন স্থান, এই যে আরেকটা কঠিন অঙ্ক, এগুলাতে তোমরা সবাই তোমাদের একদম জীবন আটকায় যায়। হ্যাঁ, আমি জানি না কেন তোমাদের জীবন আটকায়। এটা খুব ছোটোখাটো হ্যাক আছে, ওই হ্যাকগুলো ফলো করলেই পারবা। যশোর বোর্ডে আসছে, তোমাদের বোর্ডেও আসবে। এবার যারা পরীক্ষা দেবা, যে বোর্ডে পরীক্ষা দাও না কেন, আসার মতো প্রশ্ন। চলো সলভ করাই দিই। কোন স্থানের সময় বাজে 12টা। একটা সুন্দর হ্যাক শিখাই দিব, এই হ্যাকটা মনে রাখলে তোমাদের ভুল হবে না। 12টা বাজে, একটাই বাজে হচ্ছে 12টা, এবং তার থেকে 10 ডিগ্রি পশ্চিমে অবস্থিত স্থানের সময় কত? খুবই সহজ। সো এখানে আমরা একটু এরকম একটা চিত্র আঁকানো শিখবা। মনে করো এটা হচ্ছে 0, এই পৃথিবীর উপর দিকে হচ্ছে নর্থ পোল, নিচের দিকে হচ্ছে সাউথ পোল, এখানে হচ্ছে ইস্ট, মানে এটা হচ্ছে পূর্ব, আর এটা হচ্ছে পশ্চিম, তাই না? তো আমাকে বলছে যে একটা জায়গা, মনে করো এই জায়গাটা যে কোনো জায়গা হইতে পারে, যে কোনো জায়গা হইতে পারে। সো এক জায়গায় বাজে 12টা, তো 12টা যদি বাজে, ওর ডিগ্রি পার্থক্য কত? 10 ডিগ্রি। তো আমরা কি জানি, কোনো একটা স্থান শর্টকাট শিখাই দিচ্ছি, এত গভীরে যাওয়ার দরকার নেই লাস্ট মুহূর্তে। 1 ডিগ্রি পার্থক্য, দ্রাঘিমা যদি পার্থক্য হয়, আমি যদি তোমার থেকে 1 ডিগ্রি দূরে থাকি, তোমার আর আমার সময়ের পার্থক্য হবে 4 মিনিট। তো আমরা কয় ডিগ্রি দূরে আছি? 10 ডিগ্রি দূরে আছি। 10 ডিগ্রি দূরে থাকা মানে 4 10 40 মিনিট দূরে আছে। এখন তোমরা প্রশ্ন করো, স্যার 40 মিনিট তো বুঝলাম, এখন 40 মিনিট কি আগাবে নাকি পিছাবে? মানে 12টা 40 বাজে নাকি 11টা 20 বাজে, কোনটা হবে? এটা বের করার নিয়ম হচ্ছে, তুমি যেটাকে বের করবা, ভালো করে শুনো, যেটা তুমি নির্ণয় করতেছো, ও যদি পূর্ব দিকে যায় বা পূর্ব দিকে থাকে অন্যটার তুলনায়, তাহলে যোগ করবা। ও যদি পশ্চিমে থাকে তাহলে বিয়োগ করবা। তাহলে এই ভদ্রলোক, এই যে গ্রহটা, ও কোথায় আছে, বা ওই লোক কোথায় আছে, ওই স্থানটা কোথায় আছে? 10 ডিগ্রি পশ্চিমে। তাহলে ওই যার তুলনায় হিসাব করতেছে, ও আছে পূর্বে, বাকি জন আছে পশ্চিমে। তো পশ্চিমে যদি থাকে, তাহলে আমি বললাম বিয়োগ করতে। তো 12টা থেকে তুমি 40 মিনিট বিয়োগ করো, উত্তর হবে 11টা 20 মিনিট। পারতেছি? তোমাকে যে কোনো একটা কিছু বলে দিবে, সময়ের পার্থক্য বললে 4 মিনিট দিয়ে ভাগ করে বের করবা দ্রাঘিমা কত। আর যদি দ্রাঘিমা বলে দেয়, দ্রাঘিমাতে 4 দিয়ে গুণ করে আগে বের করবা সময়ের পার্থক্য, ওই পার্থক্যটা পরে হিসাব করবা যে এই ভদ্রলোক কোথায় আছে,
পূর্বের দিকে আছে, মানে সর্বপূর্বে আছে না সর্বপশ্চিমে আছে? যদি পশ্চিমে থাকে তাহলে বিয়োগ করবা, পূর্বে থাকলে যোগ করবা। এটা পারলে মুখস্থ করে ফেলো, পূর্বে গেলে যোগ, পূর্বে গেলে যোগ, পূর্বে গেলে যোগ। ঠিক আছে, অলরাইট। পরেরটা, একটি স্থানের অক্ষাংশ, এই একই ধরনের অঙ্ক, এই ধরনের অঙ্ক আসবে তাই তোমাদেরকে বারবার করাচ্ছি। একটি স্থানের অক্ষাংশ 55 ডিগ্রি উত্তর, ও আচ্ছা এটা ওইটা না, এটা হচ্ছে প্রতিবাদ স্থানের ম্যাথ। একটি স্থানের অক্ষাংশ 55 ডিগ্রি উত্তর, দ্রাঘিমা আছে 75 ডিগ্রি পূর্ব, তাহলে ওই স্থানের প্রতিবাদ স্থান কত? একটু আগে শিখাইছি, উত্তর দক্ষিণ হলে অ্যাজ ইট ইজ। তার মানে কি 55 উত্তর আছে মানে 55 দক্ষিণ কই? দুইটাই, এই দুইটার একটা হবে। পরেরটা দেখো, 75 ডিগ্রি পূর্ব, তো আমি বলছি কি পূর্ব পশ্চিমের ম্যাচটা কিন্তু একটু আলাদা, পূর্ব পশ্চিমে যা আছে এটা হবে না। তো পূর্ব পশ্চিমে পূর্বটা হয়ে যাবে পশ্চিম, তো আমি এতক্ষণে বুঝে ফেলছি এটা হচ্ছে উত্তর। হ্যাঁ, কারণ পূর্ব আছে, পূর্বটা হবে পশ্চিম। 105 কিভাবে হলো? ওই যে 75 আছে, ওই 75টা আমি কি বলছিলাম 180 থেকে বিয়োগ করবে, 180 থেকে বিয়োগ করলে থাকে 75 বিয়োগ করলে থাকে 105 ডিগ্রি, তো 105 ডিগ্রি পশ্চিম। কারেক্ট অ্যান্সার হচ্ছে এ। তোমরাই প্রতিবাদ স্থান বের করতে পারবা, তোমাদের আর কারো সহযোগিতা লাগবে না, বেঞ্চের পাশের বেঞ্চের কারো কাছে জিজ্ঞেস করা লাগবে না, এটা নিজেরাই পারবা। কলকাতা ও লন্ডনের, এই যে আবার সময় নির্ণয়ের আরেকটা ম্যাথ আছে, না সময় নির্ণয় না, এটা জাস্ট সময় নির্ণয় কেন করতে হয়, কিভাবে করতে হয়, এগুলো একটু দেখতেছি। কলকাতা ও লন্ডনের স্থানীয় সময়ের পার্থক্য আছে, এবং কোন অবস্থা, কারণ এটা হচ্ছে সময়ের, এটা মেইনলি আহ্নিক গতির ফল হয়। দুইটা গতি আছে, আহ্নিক আর বার্ষিক। আহ্নিক গতি মানে পৃথিবী নিজের উপর যদি ঘুরে এটা হচ্ছে আহ্নিক, এবং ও যদি সূর্যকে ঘিরে ঘুরে এটা হচ্ছে বার্ষিক, তাই না? সেটা হচ্ছে আহ্নিক গতির ফলে হয়, টাইমটা আহ্নিক গতির ফলেই হয়। আমরা যে দ্রাঘিমা রেখা নিয়ে বলি না, টাইমটা হিসাব করি না, ও তো একবার ঘুরে আসে না, একবার ঘুরে আসলে একদিন হয়, পরের বার ঘুরলে আরেক দিন হয়। ও যদি না ঘুরতো, জায়গায় দাঁড়ায় থাকতো, তাহলে তো রাত হইতো না, হয়তো 24 ঘন্টার মধ্যে তো দিন রাত এভাবে হতো না। সো এই জন্য আমরা বলছি আহ্নিক গতির ফলে এটা হয়। এখানে কয়েকটা জিনিস আরেকটু মনে রাখবা, মঙ্গল গ্রহ সম্পর্কে একটু ভালো করে পড়ো সবাই। এই মঙ্গল গ্রহের দুইটা উপগ্রহ আছে, একটা হচ্ছে ডিমোস, এটা একটু মনে রাখো, এটা থেকে প্রশ্ন আসে। আরেকটা হচ্ছে ফেবোস। আরেকটা প্রশ্ন আসে, কোন গ্রহে গিরিখাত আছে? গিরিখাত কোন গ্রহে আছে? মঙ্গল গ্রহে গিরিখাত আছে, এবং হচ্ছে আগ্নেয়গিরি আছে, এটা কিন্তু লাগে। এবং মঙ্গল গ্রহ দেখতে কেন কমলা কমলা হয় না, কি হয়? লালচে হয়। কেন হয়? কারণ কি পাহাড়গুলো, ওখানে যে পাথরগুলো আছে, পাথরগুলোতে মরিচা আছে। আমার কথা কি বুঝতে পারতেছো? সো মঙ্গল গ্রহ সম্পর্কে দুইটা উপগ্রহ আছে, তারপর একটার নাম ডেমোস আর একটার নাম ফিবোস, আগ্নেয়গিরি আছে, তারপর হচ্ছে গিরিখাত আছে। কেন মরিচা পড়ে বা কেন মরিচা পড়ে কেন এটা বলার দরকার নাই, কেন এটা লালচে দেখতে পাই এটা তুমি খ নাম্বারও আসতে পারে, এটা আবার এমসিকিউতেও আসতে পারে। ঠিক আছে, অলরাইট। জোয়ার ভাটার কারণ কোনটি? জোয়ার ভাটার মূলত দুই রকমের আছে না, আমরা পড়ছি, একটা হচ্ছে মুখ্য জোয়ার, একটা গৌণ জোয়ার। চাঁদের দিকেরটা কি মুখ্য জোয়ার, আর গৌণ কোনটা? সূর্যেরটা। এটা কেন হয়? জোয়ার ভাটাও মূলত আমাদের এই আহ্নিক গতি, আমরা যে ঘুরতেছি, এই ঘোরার কারণে আমাদের আহ্নিক গতির ফলেই একটা পর্যায়ে গিয়ে জোয়ার ভাটা হতে পারে। কোন তারিখে পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান? এইটা আরেকটা খুবই ভেজালের প্রশ্ন, আমরা মিলাই ফেলি যে স্যার এটা তো 4টা ডেট তো মনে থাকে না। সহজ, তুমি শীতকালে বাংলাদেশে তুলনা করো, বাংলাদেশ কোন অক্ষাংশে আছে এটা মনে রাখবা। বাংলাদেশ কিন্তু আছে কোথায় জানো? যেটা যদি একটা পৃথিবী হয়, দুই ভাগে ভাগ করো, এটা হচ্ছে নর্থ পোল উত্তর অক্ষাংশ, এটা হচ্ছে সাউথ পোল। বাংলাদেশ আছে হচ্ছে নর্থ পোলের মধ্যে, এই জায়গায় কোথাও একটা আছে বাংলাদেশ। ঠিক আছে, এই জায়গায় কোথাও একটা আছে 90 ডিগ্রি। ওই যে আমরা পড়ছি না দ্রাঘিমায় কত পড়ছো, 88 থেকে কত জানি পড়লাম, নাম্বারটা মনে নাই, এটা মনে রাখতে পারো। এটা 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 ভূগোলে দেখছিলাম আমি, এটা বা বিজিএসে নাই। বাংলাদেশের ভৌগোলিক বিবরণে একটা প্রশ্ন চ্যাপ্টার আছে, ওখানে লেখা ছিল যে বাংলাদেশের অক্ষাংশ কত, দ্রাঘিমা কত। সো এখানে কোথাও যদি বাংলাদেশ থেকে থাকে তাহলে কিন্তু আমাদের চিহ্নিত করতে হবে। সো তোমরা মনে রাখবা যে উত্তর অক্ষাংশে বাংলাদেশ থাকে, সো ওইটাকে একটু তোমরা ক্যারি ফরওয়ার্ড করবা। ঠিক আছে, তো এখন দিছে দিন রাত্রি কোথায় সমান হয়, মনে রাখবা সেপ্টেম্বর মাসে দিন রাত্রি সমান হয়, সেটা একটু মনে রাখবা, 23শে সেপ্টেম্বর দিয়ে দিবা। আর বাকিগুলা বাংলাদেশের গ্রীষ্মকাল, এই বাংলাদেশ কেন দেখাইলাম, উত্তর অক্ষাংশে শীতকাল, মানে বাংলা মানে কি বাংলাদেশের শীতকাল মানে কি উত্তর অক্ষাংশে শীতকাল। সো উত্তর অক্ষাংশে ওই জায়গায় শীতকালে কি হয়, বাংলাদেশে দিনের সাইজ কি বড় হয় না ছোট হয়? দিন ছোট হয়ে যায়, দেখবা 4টা-5টার মধ্যে মাগরিবের আজান দিয়ে দিছে, রাতটা অনেক বড় হয়। সো এই সময় ভাবে হিসাব করবা, বাংলাদেশে শীত পড়ে কখন? ডিসেম্বরের দিকে। সো ডিসেম্বরের দিকে, তার মানে উত্তর অক্ষাংশে তোমার দিনটা ছোট রাতটা বড়, এরকমভাবে হিসাব করবা। সো এটা আমি দেখাই দিব, আরও প্রশ্ন আছে। এটা 23শে সেপ্টেম্বর দেখাই দিলাম। পরেরটা, বাংলাদেশের ক্ষুদ্রতম দিন কোনটা? এই যে একটু বাংলাদেশ মানে কি উত্তর অক্ষাংশ, বাংলাদেশের ক্ষুদ্রতম দিন অবশ্যই শীতকালে, শীতকালে সবচেয়ে ছোট দিন। তো এই টাইমগুলোর মধ্যে দেখবা 22শে ডিসেম্বর সব থেকে ঠান্ডা থাকে। আমার জন্মদিন তো ওই টাইমে নভেম্বরের পরপরই, সো এই জন্য আমার মনে আছে ওই টাইমটাতে অনেক ঠান্ডা থাকে। সো ওই টাইমে দিনের সাইজ ছোট, রাতের সাইজ সব থেকে বড়, 22শে ডিসেম্বর। নিচের কোন সময়কে অপসূর বলা হয়? অপসূর অনুসূর এটা আমার মনে হয় না এত ইম্পর্টেন্ট, বাট আমি তারপরও রাখছি, কারণ অপসূর্ণে এসে অনুসূর আসতে পারে, তোমাদের জানা থাকা ভালো। এটা ক নাম্বারে দেয়? অপসূর মানে হলো, এটা হলো পৃথিবীর সব থেকে কি
দূরে যেই টাইমে থাকে নাকি কাছে, এটা মনে রাখতে হবে। একটা হচ্ছে দূরে, সব থেকে দূরে যখন থাকে তখন, আরেকটা হচ্ছে সব থেকে কাছে যখন থাকে। সেটা ডেটটা হচ্ছে 1 থেকে 4 জুলাইতে, এটা হচ্ছে অপসূরের টাইম। ঠিক আছে, সো পৃথিবী সব থেকে দূরে আছে কিনা এটার উপর ভিত্তি করে তুমি অপসূর দাগাবা, অনুসূরটা কাছে আছে কিনা এটার উপর ভিত্তি করে দাগাবা সূর্য থেকে। আচ্ছা, সো অনুসূর অপসূর এটা আমাদের ক নাম্বারও আসবে, সিকিউ এর ক নাম্বার এটা আসতে পারে। সো সিকিউ এর ক নাম্বারের জন্য এটা একটু ভালো করে পড়ো, এটা হচ্ছে 1 থেকে 4 জুলাই। ঠিক আছে। 13 নাম্বার, জোয়ার ভাটা অর্থনীতিতে কিভাবে প্রভাব ফেলে? এটা হচ্ছে নদীর গভীরতা বৃদ্ধি করার মাধ্যমে ফেলে। তারপর হচ্ছে সৌরজগতের নিয়ন্ত্রক হিসেবে, এগুলো সহজ প্রশ্ন, এগুলোতে আসলে বোঝানোর কিছু নাই। সূর্য কি কি করে? সূর্য, আচ্ছা যে সূর্যটা, সূর্য সম্পর্কে বলছে 1 নাম্বার বলছে গ্যাসীয় পদার্থ দ্বারা গঠিত, 100% কারেক্ট। সূর্যতে কি কি আছে তোমাদেরকে আমি বলছি না, 55% হচ্ছে হাইড্রোজেন, 44% হচ্ছে হিলিয়াম, বাকি 1% কি পানি? না, বাকি 1% গ্যাস। সো সূর্য পুরোটাই গ্যাস দিয়ে তৈরি। সো এই 100% তোমাদেরকে মনে রাখতে হবে। আণবিক শক্তি এখানে সৃষ্টি হবে, ঠিক আছে, এটা সৃষ্টি আছে মনে করো। সো সৃষ্টি প্রক্রিয়ায় শক্তি তৈরি করে, ঠিক আছে, আণবিক প্রক্রিয়ায় হয়ে থাকে। সূর্য কঠিন বা তরল পদার্থ আছে, মিথ্যা কথা। আমি একটু আগে দেখাইছি 100% হচ্ছে সূর্য আছে, 55% হচ্ছে হাইড্রোজেন, 44% হিলিয়াম, 1% হচ্ছে অন্যান্য গ্যাস। সো 1 ও 2 হওয়া উচিত। ইয়াস, 1 ও 2 আছে উত্তর। গ্রহের মূল বৈশিষ্ট্য কি? গ্রহ মানে আমাদের পৃথিবী। পৃথিবীর কি আছে? নিজস্ব আলো আছে? আলো নেই। হ্যাঁ, নিজস্ব আলো নাই, তার মানে এটা কারেক্ট। নিজস্ব তাপ নেই, পৃথিবীর নিজস্ব তাপ নাই। মহাকর্ষ বল নেই, মহাকর্ষ বল তো আছে। সো 1 ও 2 হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বৈশিষ্ট্য এই দুইটা। মহাকর্ষ বল তো পৃথিবীর আছে, সেটা ভুল লিখছে, এটা ভুল। তো 1 ও 2 হবে কারেক্ট অ্যান্সার। পরেরটা, নিরক্ষরেখা কল্পনা করা হয়েছে 2 মেরু থেকে সমান দূরত্বে। আচ্ছা, নিরক্ষরেখা কি পারো? এটা এই যে পৃথিবী যদি এটা হয়, এটা হচ্ছে নিরক্ষরেখা। তো আমি ওদেরকে একটু আগে দেখাইছি না, নিরক্ষরেখা এটা হচ্ছে নর্থ পোল, এটা হচ্ছে সাউথ পোল, এটা হচ্ছে ইস্ট পোল, এটা হচ্ছে ওয়েস্ট। সো এখানে আমরা কি জানি, নিরক্ষরেখা কল্পনা করা হয় হচ্ছে ওয়েস্ট থেকে ইস্ট, ঠিক আছে, কিন্তু ভাগ করা হচ্ছে নর্থ আর সাউথকে। তো এটা হচ্ছে নিরক্ষরেখা। কি বলছে? 2 মেরু থেকে সমান দূরত্বে, পূর্ব পশ্চিমে বেষ্টন করে, উত্তর দক্ষিণে বেষ্টন করে। সো এটা হচ্ছে উত্তর দক্ষিণের জায়গাটাকে ওরা ভাগ করছে, ঠিক আছে। উত্তর দক্ষিণে বেষ্টন করে না, এটা হচ্ছে পূর্ব পশ্চিমে বেষ্টন করে। এটা পূর্ব, এটা পশ্চিম, এটাকে বেষ্টন করছে। বেষ্টন করা মানে হচ্ছে পেঁচানো। বলে টেপ পেঁচাইছো কখনো? টেপ পেঁচাই ক্রিকেট খেলছো? অনেকে খেলো নাই, বাট এটা হচ্ছে এই মাথা থেকে এই মাথা আছে, এই মাথা থেকে এই মাথা দাগটা আছে, তার মানে বেষ্টন করে আছে কি পূর্ব পশ্চিমকে। সো 1 ও 2 হবে, এই গ হবে না। উত্তর দক্ষিণে তো বেষ্টন করে না, এটা উত্তর দক্ষিণে ভাগ করছে, বাট বেষ্টন করছে ইস্ট ওয়েস্ট, ঠিক আছে। 1 ও 2 হবে কারেক্ট অ্যান্সার। পরে, আহ্নিক গতির ফলে কি হয়? সময় গণনা করা যায়, জোয়ার ভাটা হয়। এই দুটো আমরা একটু আগে এমসিকিউতে পড়ছি, দুইটাই হবে। দিন রাত হয়, সো 3টাই দিন রাত হয়। এই 3টাই আমরা একটু আগে দেখাইছি, 3টাই হবে কারেক্ট অ্যান্সার। মঙ্গল গ্রহে জীবন ধারণ অসম্ভব কেন? কারণ মঙ্গল গ্রহ অনেক ঠান্ডা। তোমাকে আমি একটু আগে বলছি না, মঙ্গল গ্রহেতে 2 ধরনের গ্যাস আছে, গ্যাস দুটার নাম আমার মনে পড়তেছে না। এটা 2টা গ্রহর উপগ্রহের কথা বলছি, উপগ্রহটা মনে রাখো। আর গ্যাসের নামটা আমি তোদেরকে বলে দিচ্ছি, যে আমি এখানে মার্ক করে রাখছি, তোমাদেরকে মনে করে বলবো বলে। 3 ভাগ নাইট্রোজেন এবং শতকরা 2 ভাগ আর্গন। নাইট্রোজেন এবং আর্গন আছে, হ্যাঁ, এবং এটা অনেক ঠান্ডা। তো এখানে আমরা একটু দেখি কি আছে। পানির পরিমাণ খুবই কম, গড় উত্তাপ হিমাঙ্কের নিচে। এই যে এটা তো হবেই, গড় উত্তাপ অবশ্যই হিমাঙ্কের নিচে, এটা কারেক্ট, ঠিক আছে। বাকিগুলো কি? বায়ুমণ্ডলে মিথেন গ্যাস আছে, মিথেন গ্যাস তো নাই। আমি একটু আগে বললাম আর্গন আছে, আর্গন আছে, আরেকটা হচ্ছে নাইট্রোজেন আছে, ইয়েস। সো এগুলো একটু মোটামুটি তোমরা পড়লে তোমাদের হবে। আরো কয়েকটা তথ্য একটু বলে দিই। কোন গ্রহে সব থেকে বেশি সূর্য 2 বার উদিত হয় বছরে? আসলে না এরকম তথ্য, এগুলো একটু পড়বা। আর আরেকটা যেটা পড়বা সিকিউ এর জন্য, যেহেতু এমসিকিউ সাজেশন, তাও সিকিউ এর জন্য বলে দেই, সেটা হচ্ছে তোমাদের ওই যে পৃথিবীর ভূমণ্ডল, তোমার হচ্ছে অশ্বমণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডলের একটা প্যাচ আছে না, এই প্যাচটা পড়বা। এমন হবে উদ্দীপক ওই পৃথিবীটার ছবি এঁকে দিবে, অর্ধেক পৃথিবী এ বি সি মার্ক করে দিবে, তোমাকে বলবে কি যে এ চিহ্নিত, এটার নাম কি? তখন তোমাকে বের করতে হবে এটা কেন্দ্রমণ্ডল নাকি গুরুমণ্ডল। বের করে তারপর যে শিয়াল স্তর, সীমা স্তর, একটা হচ্ছে সিলিকন ম্যাগনেসিয়াম, আর একটা হচ্ছে কি শিয়ালেরটা কি সিলিকন অ্যালুমিনিয়াম। এই এলিমেন্টসগুলোর নাম একটু ভালো করে পড়ে যাবা। সীমা আর শিয়াল কিন্তু আসে। ও আরেকটা মনে পড়ছে, সৌরকলঙ্ক কি? সানস্পট। আমরা কিন্তু পড়ছি তোমার সূর্যের কিছু কিছু জায়গায় যে স্পট আছে না কালো কালো, ওটাকে বলা হয় সানস্পট, ঠিক আছে। সো এগুলো পড়ো থার্ড চ্যাপ্টার থেকে, ইনশাল্লাহ থার্ড চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে। ম্যাথগুলো একটু ভালো করে কইরো, আর এফআরএল ক্লাস আছে, এগুলাও ভালো করে দেখো, ইনশাল্লাহ পারবা, ভালো কিছু হবে। এবার একটা সহজ চ্যাপ্টার পড়বো, এতক্ষণ একটা কঠিন চ্যাপ্টার পড়ছে, একটা সহজ চ্যাপ্টার পড়ে কাইফ ভাইকে দিয়ে দিব, ঠিক আছে। কাইফ ভাই আরও কয়েকটা কঠিন চ্যাপ্টার পড়াবে। তার আগে আমরা আরেকটা সহজ চ্যাপ্টার পড়ি। এই চ্যাপ্টারটা খুবই সহজ। এই চ্যাপ্টারটা কি পড়বা আমি এখনই বলে দিই এমসিকিউ দেখানোর আগে। সেটা হচ্ছে খালি সংজ্ঞা পড়বা। গার্নার কি বলছে, ম্যাকাইভার কি বলছে, আইনের সবচেয়ে ভালো সংজ্ঞা কে দিছে, কোন ভদ্রলোক দিছে,
তারপর হচ্ছে চারটা এলিমেন্টস আছে না, রাষ্ট্রের চারটা এলিমেন্টস, ওই চারটা এলিমেন্টস সার্বভৌমত্ব, জনগণ, ভূমি, এগুলা কে বলছে, কার সংজ্ঞার মধ্যে ইনক্লুড করছে, এরকম 4-5টা সংজ্ঞা মুখ পড়ে যাবা, 2-3টা এমসিকে এমনি কমন পাবা। আসো এই দেখো প্রথম প্রশ্নটাই ঢাকা বোর্ড দিনাজপুর বোর্ড 2024 সালের প্রশ্ন। রাষ্ট্রের সবচেয়ে সুস্পষ্ট পূর্ণাঙ্গ সংজ্ঞা কে দিছে, ম্যাকাইভার নাকি গার্নার? সবাই দিছে এর মধ্যে, বাট পূর্ণাঙ্গ সংজ্ঞাটা কে দিছে এটা একটু দেখো। এটা হচ্ছে অধ্যাপক গার্নার দিছে, ঠিক আছে? এগুলা অনেক সময় আমিও ভুলে যাই, কারণ এটা একদম সলিড জ্ঞানমূলক, এটা আসলে মনে রাখাটা একটু কঠিন। বাট তোমাদের যেহেতু পরীক্ষা, আমার তো আর পরীক্ষা না, আমি ভুললে সমস্যা নাই, তোমরা ভুললে সমস্যা আছে, সো এটা ভুলে যাও না, এটা একটু পড়ো। এটার উত্তরটা হবে হচ্ছে অধ্যাপক গার্নার, ঠিক আছে? এটা একটু চেক করো, হ্যাঁ, এটা ভালো করে দেখে নিও, এটা বই থেকেই পড়ো। অনেক সময় অনেক জায়গায় তোমার মনে করো আমরা অনেক জায়গায় পড়ি, সে পড়াতে অনেক সময় ভুল থাকতে পারে, ওটা দেখার আগে বই থেকে যেটা আছে ওটা একটু বারবার পড়বা। আচ্ছা, 2 নাম্বার, রাষ্ট্র হচ্ছে সরকার কর্তৃক প্রণীত আইন দ্বারা পরিচালিত একটি সংগঠন যার কর্তৃত্বমূলক ক্ষমতা রয়েছে এবং যা নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসরত অধিবাসীদের উপর বলবৎ হয়। এই বলবৎ ওয়ার্ডটা দিয়ে এই ভদ্রলোকের সংজ্ঞাটা মনে রাখবা, এটা হচ্ছে ম্যাকাইভারের সংজ্ঞা। আমি এই শব্দটা দিয়ে মনে রাখি, বলবৎ হয়, এটা উনি একমাত্র এই সংজ্ঞাটাতে ব্যবহার করছে, এবং এটা হচ্ছে ম্যাকাইভারের সংজ্ঞা। এটাও কুমিল্লা বোর্ড 2025-এ আসছে, মানে তোমাদের একদম ইমিডিয়েট, ঠিক আছে? এটা তোমাদের বারেও চলে আসতে পারে। আচ্ছা, পরেরটা, কয়েকটি রাজনৈতিক সংগঠন, এটা ছাড়া মানুষ তার জাতীয়তার পরিচয় দিতে পারে না। এখানে কোন সংগঠনের কথা বলো? জাতীয়তার পরিচয় দিতে গেলে রাষ্ট্র লাগে, সেটা অফকোর্স হচ্ছে রাষ্ট্র হবে, মানে রাষ্ট্র। তুমি বাংলাদেশ না থাকলে বাংলাদেশের নাগরিক থেকে আসবা তুমি, তাই না? সো রাষ্ট্র না থাকলে ওরা নাগরিকত্ব ঘোষণা করতে পারে না নিজেদের। কোন রাষ্ট্রবিজ্ঞানী সংজ্ঞায় রাষ্ট্রের 4টি উপাদানের কথা উল্লেখ আছে? এটাই বলতেছিলাম, গার্নারের সংজ্ঞাটা দেখো। আমি একটু গার্নারের সংজ্ঞাটা বের করি। গার্নারের সংজ্ঞাটা কিন্তু তোমাদের ক নাম্বারেও আসবে, ঠিক আছে? গার্নারের একটা সংজ্ঞা দেওয়া আছে না, সংজ্ঞাটা একটু বের করি, দাঁড়াও। সো গার্নারের সংজ্ঞাটা তোমরা একটু পড়বা, বা তোমাদেরকে আমি বলে দিচ্ছি, এই যে 4টা রাষ্ট্রর যে 4টা এলিমেন্ট, সরকার, ভূখণ্ড, সার্বভৌমত্ব, এগুলো একটু তোমাদেরকে পড়তে হবে, এটা গার্নারের সংজ্ঞাটাতে আছে, এটা একটু ভালো করে দেখে নিও, ঠিক আছে? আচ্ছা, পরেরটা, এক্স হলো রাষ্ট্রপ্রধানের মুখ্য উপাদান, উদ্দীপকটির সাথে সাদৃশ্য রয়েছে কোনটির? এটা হচ্ছে সার্বভৌমত্ব। এটা একদম বইতে হুবহু সার্বভৌমত্ব লেখা আছে, যেখানে ওখানে দেখবো হুবহু লেখা আছে সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব কি বলতো? খালি তো সার্বভৌমত্ব করো, এটা কি? এটা হচ্ছে একটা সুপ্রিম পাওয়ার, হ্যাঁ, মানে তোমার অথরিটি তোমার হাতেই। মনে করো আমি হচ্ছে একজন ব্যক্তি, আমার উপরে কেউ একজন এসে মাতুব্বরি করতে পারবে না, যেটা আমার করাটা আমিই করব। এটা হচ্ছে আমার একটা ক্ষমতা, এই সর্বোচ্চ ক্ষমতাকে বলা হয় সার্বভৌমত্ব। আমাকে এসে কেউ বলতে পারবে না যে তুমি এই কাজটা কেন করতেছো। দেখবা কি, একটা রাষ্ট্র যখন আরেকটা রাষ্ট্রের ক্ষেত্রে এসে মাতুব্বারি করে বা ওরা একটা নাক গলানোর চেষ্টা করে, তখন বলে যে আমার সার্বভৌমত্বে আপনি হাত দিচ্ছেন কেন। সো এটা হচ্ছে সার্বভৌমত্ব ক্ষমতা। এই যে সার্বভৌমত্ব কি, এটাও দেখো কুমিল্লা বোর্ড 2019-এ আসছে, এটা হচ্ছে রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতা। রাষ্ট্রের প্রাথমিক কাজ কি, এই আরেকটা ভেজালের টপিক, এই টপিকটা একটু মনে রাখবা। প্রধান কাজ কোনগুলো, ঐচ্ছিক কাজ কোনগুলো, প্রাথমিক কাজ কোনগুলো? রাষ্ট্রের একটা প্রাথমিক কাজ হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করা, সেটা একটু দেখে নিও। এগুলা বইয়ের এক্স্যাক্টলি যা আছে বইয়েরটাই পড়বা, একদম বইয়েরটা পড়বা, যে প্রধান কাজ কোনগুলো, সার্বভৌম, আর হচ্ছে তোমার ঐচ্ছিক কাজ কোনগুলো, এগুলো একটু বই থেকে এক্স্যাক্টলি পড়বা। দ্য মডার্ন স্টেট, এটা কে রচনা করছে? এটা আমরা আমাদের সোশিওলজিতেও পড়ানো হয়, হ্যাঁ, আমি যে সাবজেক্টে এখন পড়ি ওই সাবজেক্টও মাঝে মাঝে পড়াই। দ্য মডার্ন স্টেটের কতগুলো নিয়ামক আছে, স্টেটটা দেখতে কেমন হবে, স্ট্রাকচারটা কীভাবে গঠন করা হবে, এগুলো অনেক কিছুই পড়ানো হয়। এটা হচ্ছে ম্যাকাইভারের একটা লেখা। সো দ্য মডার্ন স্টেটটা তোমরা গুগলে সার্চ করলেও পাবা, তোমার বইতেও খুব সুন্দর করে বলে দিচ্ছে, ডাইরেক্ট একদম, এটা অনেকবার আসছে, ঠিক আছে? এটা একটু পড়ো। অলরাইট, ঐচ্ছিক কাজ কোনগুলো? ঐচ্ছিক কাজ হচ্ছে অর্থনৈতিক, যত বেশি টাকা থাকবে, এটা একটা লাইন তোমার বইতে স্পষ্ট বলা আছে যে একটা রাষ্ট্রের কাছে যত টাকা থাকবে ওর ঐচ্ছিক কাজের পরিমাণ তত বেশি হবে, এরকম একটা লাইন লেখা আছে, আমি পড়ছি। সো এটা হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি, ওর একটা ঐচ্ছিক কাজ, হ্যাঁ, মানে রাষ্ট্রের মানুষের জন্য বেকার না থাকে, কর্মসংস্থান সৃষ্টি, এটা একটা ঐচ্ছিক কাজ। আইনের উৎকৃষ্ট সংজ্ঞা কে প্রদান করছে? এটা হচ্ছে উড্রো উইলসন, এই নামটা একটু মনে রাখবা। এই লোকটা একদম ডাইরেক্ট লাইন বলা আছে যে আইনের সব থেকে উৎকৃষ্ট সংজ্ঞা দিয়েছেন উড্রো উইলসন। তোমার বইয়ের আইনের যে প্যারাটা আছে ওই প্যারার মধ্যে 2-3 নাম্বার লাইন আমি এটা পড়ছি একটু আগে, সেটা হচ্ছে উড্রো উইলসন, ঠিক আছে? এই নামগুলো পড়বা, আমি তোমাদেরকে এই চ্যাপ্টার শুরুতে বলছি না, খালি নাম পড়বা, খালি নাম মুখস্থ করবা, তাহলে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, মানুষ আইন কানুন মেনে চলে কেন, এটা একটু চিন্তা করে উত্তর দিতে হবে অনেকেই, বাট আমি তোমাদের বই থেকে যেটা পেয়েছি সেটা হচ্ছে শাস্তি পাওয়ার ভয়ে এই জিনিসটাকে আমরা এটা অনুযায়ী লিখতে পারি, ঠিক আছে? আমরা বুঝতে পারতেছি? তো চলো পরেরটা শুরু করি। আধুনিক রাষ্ট্রে আইনের প্রাচীনতম উৎস কোনটা? আইনের প্রাচীনতম উৎস হচ্ছে আগেরকার গালের যে প্রথাগুলো ছিল, নিয়মগুলো ছিল, ওগুলো আস্তে আস্তে আইন হয়ে গেছে, এটা হচ্ছে প্রথা, হ্যাঁ, এটা প্রথা থেকে আসছে। মানে আগের কোনো ওরকম আইনসভা ছিল না,
তারপর কোনো পলিটিক্যাল লিডাররা বক্তব্য দিত না, ডাইরেক্ট প্রথা যেগুলো ছিল ওগুলো আইনে কনভার্ট হয়ে গেছে। প্রথা প্রাচীনকাল থেকে মানুষ নিচের কোনটি অনুসরণ করে আসছে? আইনসভার আইন তো প্রাচীনকালে ছিলই না, ঐশ্বরিক আইন, হ্যাঁ রিলিজিয়াস আইনটা সবার আগে ছিল, সো ঐশ্বরিক আইনটা হবে কারেক্ট অ্যান্সার। আইনবিদ কি তখন আমরা কেউ জানতাম না প্রাচীনকালে, বিচারকরাও তখন ছিল না, তখন শুধু ঐশ্বরিক কথাবার্তা ছিল, সেটা হচ্ছে ঐশ্বরিক আইন। আচ্ছা, নাগরিকের অন্যতম দায়িত্ব কর্তব্য কি? রাষ্ট্রের প্রতি অনুগত্য প্রকাশ করা, আনুগত্য প্রকাশ করা, রাষ্ট্রের প্রচলিত আইন মেনে চলা, অফকোর্স, সততা সুবিবেচনার সাথে ভোট দেওয়া, তিনটাই হবে। এটা এরকম সহজ প্রশ্ন সচরাচর আসে না, যদি তুমি ঢাকা বোর্ড হও তাহলে আসতে পারে, বাট কুমিল্লা বোর্ড বা অন্যান্য বোর্ডে এই ধরনের সহজ প্রশ্ন দেয় না। পরেরটা, বর্তমানকালে আইনের প্রধান উৎস কি? বর্তমানকালে আইনের প্রধান উৎস হচ্ছে আমাদের জাতীয় সংসদ, যেটা আমরা প্রায়ই দেখি, এটা হচ্ছে আইনসভা, তাই না? এটা পারবা তোমরা, এটা হচ্ছে আইনসভা। এখানে ঐচ্ছিক কাজ আর হচ্ছে অন্যান্য কাজ নিয়েও আসবে, আমি দেখবো একটু পরে। কোনটি মানুষের বাহ্যিক আচরণ ক্রিয়াকলাপকে নিয়ন্ত্রণ করে? এটা হচ্ছে আইনের সংজ্ঞা, এটা এমসিকিউতে আসবে, এবং এটা সিকিউ এর কতেও পাবা। এটা হচ্ছে আইন। আইন হচ্ছে তোমার বাহ্যিক কার্যক্রমকে কন্ট্রোল করে, ঠিক আছে? মানে গাড়ি চালাচ্ছ জোরে, চালাইতে দিবে না, বলবে 60-এর উপরে চালালে 200 টাকা জরিমানা, সেগুলো হচ্ছে বাহ্যিক কার্যক্রমকে ওরা নিয়ন্ত্রণ করতে পারে। আচ্ছা, রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐচ্ছিক কাজ, এটা কিন্তু আমি বারবার বলতেছি, এটা সিকিউতে আসবে, এটা এমসিকিউতে যদিও আমরা আনছি, এটা সিকিউতে 100% পাবা, কোনটা ঐচ্ছিক কাজ আর কোনটা হচ্ছে বাধ্যতামূলক কাজ। এমসিকিউতে পেতে পারো, বাট সিকিউতে পাওয়ার চান্স বেশি। এটা হচ্ছে এই যে অধিবাসীদের শিক্ষিত করা, এগুলা আমি বলবো যে এখানে না বুঝে এটা বই পড়ে মুখস্থ করতে হবে। তোমার আমাকে যদি আমি যদি না পড়তাম, আমি এটা লিখতে পারতাম না, আমার অ্যান্সার করতে কষ্ট হয়ে যেত। সেটা হচ্ছে মুখস্থ করতে হবে ডাইরেক্ট। রাষ্ট্র নাগরিক অধিকার খর্ব হয় কখন? রাষ্ট্রের একটা নাগরিক অধিকার, আমার যে রাইটগুলো আছে খর্ব হয় বা নষ্ট হয় কখন? যখন আইনের অনুশাসন না থাকে। মনে করো আমার জিনিসপত্রগুলো একজন এসে চুরি করে নিয়ে গেল, বা আমার থেকে ছিনাই নিয়ে গেল, এরকম অনেক ব্যাপার স্যাপার আছে, এগুলো একটু পড়ো। এই চ্যাপ্টারের এই যে তোমাদের টপিকগুলো অলরেডি আমার কাছে আছে, একটু ভালো করে বলবো। তোমরা যে সকল টপিকগুলো আছে, যে গার্নার কি বলছে, অন্যান্যরা কি বলছে, রাষ্ট্রের সংজ্ঞা কি, আইনের উৎস কি, এগুলো একটু ভালো করে পড়ে, এগুলো খ নাম্বারে আসবে অবশ্যই, ঠিক আছে? সো এরপর আরেকটা কঠিন চ্যাপ্টার, আমার কাছে বেশ কঠিনই লাগতো আমি যখন পড়াইতাম, তো এটা আমি কাইফ ভাইকে বলবো, কাইফ ভাই একদম এসএসসিতে সুপার কমন পাওয়ার মতো করে পড়াই দেন। কাইফ ভাইয়ের সাথে পড়ো এবং ভালো করে এসএসসি পরীক্ষা দিবা, ইনশাআল্লাহ এফআরএলে দেখা হচ্ছে। লিমন ভাই বলে এটা কঠিন চ্যাপ্টার, এটা আসলে কঠিন চ্যাপ্টার না, ভাইয়া যে দুইটা চ্যাপ্টার পড়েছে এর থেকে অনেক ইজিয়ার একটা চ্যাপ্টার। দেখো, এতক্ষণ পর্যন্ত আমরা দেশের স্ট্রাকচার, আমরা ইতিহাস অনেক কিছু নিয়ে জানছি, এবার আমরা দেশের একটু টাকা পয়সা নিয়ে একটু জানি যে আমাদের দেশে কি অবস্থা এখন। আমরা এই চ্যাপ্টারটার ভেতরে দেখো দুইটা জিনিস বেসিক্যালি জানবো, এক সম্পদ কি, আর একটা হলো অর্থনৈতিক ব্যবস্থা কি। আমি তোমাদেরকে বলবো এই চ্যাপ্টারটা যতটা না বেশি আমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, তার থেকে অনেক বেশি সিকিউ এবং এসকিউর জন্য ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারের একদম প্রথমেই আমাদেরকে বলবে সম্পদ কি, এরপরে আমাদেরকে অর্থ ব্যবস্থা কি, দুইটাই বলবে। মজার বিষয় হলো কোনো কিছুকে সম্পদ বলতে হলে তার 4টা বৈশিষ্ট্য দরকার, এবং আমাদের পৃথিবীতে অর্থ ব্যবস্থা আছে 4টা, অ্যান্ড এই দুইটাই বোর্ডের এমসিকিউ। খুব মজার না? কোনো কিছুকে সম্পদ বলতে হলে তার 4টা বৈশিষ্ট্য দরকার। কি কি? প্রথমত সেটার উপযোগ থাকতে হবে। আমি এমসিকিউতে যাব, জাস্ট এই চ্যাপ্টারের বেসিক কিছু আলোচনা করে নিই। উপযোগ থাকতে হবে, তারপরে আমাদের কি, এটার অপ্রাচুর্যতা থাকতে হবে। অপ্রাচুর্যতা বলতে আমরা আরেকটা জিনিস বুঝি, এটার মানে অভাব থাকতে হবে। এরপরে আমার বাহ্যিকতা থাকতে হবে, বাহ্যিকতা, আর এরপরে হলো হস্তান্তর যোগ্যতা, যোগ্যতা। এই 4টা জিনিস থেকে তুমি যদি পড়ো ভালোভাবে, এই মানে সম্পদের যে তোমার 4টা বৈশিষ্ট্য, এই 4টা জিনিস যদি তুমি পড়ো, কি কি পাবা? তুমি এমসিকিউতে কমন পাবা, তুমি ক নঙে কমন পাবা, তুমি খ নাম্বার কোশ্চেন পাইতে পারবা, প্লাস উদ্দীপকে যদি কোনো একটা কিছু তোমাদেরকে বলে দেয় যে এটা কি সম্পদ নাকি না, তখন বেশিরভাগ ক্ষেত্রে এই চ্যাপ্টার থেকে এই প্রশ্নটা আসছে, উদ্দীপকে যে আলোচনা করা হয়েছে সেটা কি সম্পদ নাকি না। দেখবা বলবে যে দোকান থেকে কেনা যে তোমার বোতলের পানি, ওইটা কি সম্পদ? এটা অনেকবার আসছে বোর্ডে, যে বোতলজাত দ্রব্য, বোতলজাতকৃত পানি এটা কি সম্পদ নাকি না, নদীর পানি এটা কি সম্পদ নাকি না, এইভাবে করে তোমাদেরকে অ্যান্সার করতে হবে। যে কোনো কিছু সম্পদ দিতে হলে 4টা জিনিস দরকার। এরপরে আমার গ বা ঘ নাম্বার, তার মানে এই 4টা জায়গা থেকে আমাদের যে কোনো ক্যাটাগরির প্রশ্ন আসতে পারে। তোমাকে বলতে পারে সম্পদ কত ধরনের, বা সম্পদের ইগুলা কি, বৈশিষ্ট্যগুলো কি, অথবা কিভাবে আসতে পারে উপযোগ কি। দেখো আমি ডিরেক্ট বলে দিচ্ছি, উপযোগ মানে হলো অভাব পূরণ করার ক্ষমতা। তোমার হাতের কাছে এখন যা কিছুই আছে, তোমার বই খাতা, পানির বোতল, তোমার যদি কেউ সানগ্লাসেস পরে থাকো, চশমা, ঘড়ি, এভরিথিং, সব কিছুর মাধ্যমে তোমার কোনো না কোনো অভাব পূরণ হচ্ছে। অ্যান্ড কোনো প্রোডাক্ট বা সার্ভিসের মাধ্যমে যদি আমাদের অভাব পূরণ হয়, সেটাকে আমরা কি বলি?
উপযোগ, তার মানে সম্পদ হইতে গেলে সেটার উপযোগ থাকতে হবে, তার মানে ওটার মাধ্যমে আমাদের কোনো একটা অভাব পূরণ হইতে হবে। এরপরে তার তোমার অপ্রাচুর্যতা থাকতে হবে। এখন এমন একটা জিনিস যেটা অনেক আছে, সেটার আসলে অভাব নেই, তার মানে সেটাকে আমরা সম্পদের ক্যাটাগরিতে ফেলতে পারবো না। থার্ড ওয়ান, বাহ্যিকতা, ওটা আমাদের দেখতে পারতে হবে, মানে আমি ওটাকে দেখতেছি যে হ্যাঁ এটা মানে এক্সিস্ট করে, এটা হলো বাহ্যিকতা। অ্যান্ড লাস্ট ওয়ান, হস্তান্তর যোগ্যতা। দোকান থেকে তুমি মনে করো কিছু একটা কিনতে গেলা, দোকানদারকে টাকা দেওয়ার কারণে দোকানদার তোমাকে ওই প্রোডাক্টটা দিছে, হস্তান্তর যোগ্য হয়েছে না, এটা হলো সম্পদের একটা বৈশিষ্ট্য। ওকে, এই হলো বেসিক আলোচনা। এই চ্যাপ্টার থেকে কি কি পাবা না পাবা আমি তোমাদেরকে একে একে বলতেছি। চলো, সম্পদকে কয় ভাগে ভাগ করা যায়? সম্পদকে আমরা 5টা ভাগে ভাগ করতে পারি। তোমাদের বইয়ের দেখবা সেকেন্ড প্যারাতেই লাইনটা আছে। দেখো, সম্পদের বৈশিষ্ট্য 4টা, সম্পদকে আমরা 5 ভাগে ভাগ করি, মাথায় রেখো কিন্তু এটা। এরপরে জাতীয় সম্পদের উৎস কয়টি? জাতীয় সম্পদের উৎস হলো 2টা আমাদের। প্রকারভেদ, আমরা এখন পর্যন্ত দেখো 4টা, 5টা, 2টা প্রকারভেদগুলো একদম লিখে লিখে আমার ক্লাস করতে করতে এই ভিডিওটা তুমি দেখতে দেখতে খাতার ভিতরে নোট ডাউন করতে থাকো, একদম মনে করে বুলেট পয়েন্ট দিয়ে নোট ডাউন করতে থাকো। আমি লিখে দিব, তোমার এই জায়গা থেকেই আসবে কোশ্চেন, যতই পেঁচাক, সেটা কুমিল্লা বোর্ড হোক, যশোর বোর্ড হোক, যেই বোর্ডই হোক। এরপরে যাচ্ছি, প্রযুক্তি কোন ধরনের সম্পদ? ব্যক্তিগত, জাতীয়, সময়গত, বা হলো সমষ্টিগত, নাকি আন্তর্জাতিক? এটা হলো আমাদের আন্তর্জাতিক সম্পদ। প্রযুক্তি হলো আমাদের আন্তর্জাতিক সম্পদ, এটা আমাদের সমষ্টিগত হবে। ঠিক আছে, এটা আমাদের সমষ্টিগত হবে। সো এটা আমাদের আন্তর্জাতিক সম্পদ। কিভাবে? এই দেখো, প্রযুক্তির মাধ্যমে বর্তমানে এআই, এটা পুরো ওয়ার্ল্ডে আমাদেরকে হেল্প করতেছে, আমাদের অনেক কাজকে ইজি করতেছে, তাই না? এবং অনেকে বলতে প্রযুক্তির এই এআই এর কারণে অনেকে চাকরি চলে যাবে। সো এটা আমাদের একটা আন্তর্জাতিক সম্পদ। এরপরে আমাদের কি আছে? কোন ধরনের সম্পদ ব্যবহারের ক্ষেত্রে মিতব্যয়িতা অবলম্বন করা উচিত? মিতব্যয়িতা অবলম্বন কখন করা, মানে আমার একটু চিন্তা ভাবনা করে আমাদেরকে খরচ করতে হবে। কোনটার ক্ষেত্রে? আমাদের সমষ্টিগত সম্পদের ক্ষেত্রে। সমষ্টিগত সম্পদ, সমষ্টিগত সম্পদ কি? যেগুলো মনে করো আমরা অনেকগুলো মানুষ একসাথে ব্যবহার করি, বুঝতে পারছো? মানে তুমি একা না, তোমার মতো আরো জনগণ, মনে করো সাধারণ জনগণ একসাথে ব্যবহার করতেছে, এগুলোর ক্ষেত্রে আমাদেরকে মিতব্যয়ী হইতে হবে। কারণ একজন যদি অনেক বেশি ব্যবহার করে, আরেকজনের এটা কমে যেতে পারে, বুঝতে পারছো? এরপরে যাচ্ছি, ইসলামী অর্থব্যবস্থা। এই যে একটু আগে আমি তোমাদেরকে সম্পদ বললাম না, সম্পদের বৈশিষ্ট্য, সম্পদ কত প্রকার। এরপরে এক জায়গা থেকে প্রশ্ন আসবেই, একদম খাতার ভিতরে 3 স্টার দিয়ে, 3 থেকে 5 স্টার দিয়ে লিখে রাখো, অর্থব্যবস্থা। মনে রাখবা, এই পুরো পৃথিবীতে আমাদের 4 ধরনের অর্থব্যবস্থা এক্সিস্ট করে। কয় ধরনের? 4 ধরনের অর্থব্যবস্থা এক্সিস্ট করে। এই জায়গা থেকে তোমাদের এসকিউ আসবে, এই জায়গা থেকে তোমাদের সিকিউ আসবে। ওকে, 4 ধরনের অর্থব্যবস্থাগুলো কি কি? প্রথমে আমাদের আছে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা। প্রতিটা অর্থব্যবস্থার কাকে বলে এন্ড কাকে বলে থেকে বেশি কনসেপ্টটা বুঝতে হবে। এরপর আমাদের আছে সমাজতান্ত্রিক, দেন আমাদের আছে হলো তোমার মিশ্র, এরপরে আমাদের আছে ইসলামী অর্থব্যবস্থা। তোমাদের রিটেনের ক্ষেত্রে ডিরেক্ট বলে দিবে অর্থব্যবস্থা কাকে বলে। একটা দেশের অর্থনীতি কিভাবে পরিচালিত হয় সেটাকে অর্থব্যবস্থা বলা হয়। বেশিরভাগ ক্ষেত্রে এই জায়গা থেকে তোমাদের এমসিকিউ আর গ বা ঘ নাম্বারের কোশ্চেন আসবে। উদ্দীপকে তোমাদেরকে 2টা দেশ সম্পর্কে বলে দিবে, মনে করো ক দেশ, খ দেশ। ক দেশের ভেতরে যার যেমন ইচ্ছা তেমন উৎপাদন করে, যেমন ইচ্ছা তেমন ভোগ করে, এটা কোন ধরনের অর্থনীতি। আরেকটা দেশ হলো এমন দেশ যেখানে সরকার কর্তৃক সবকিছু ফিক্সড, লিমিটেড করে দেওয়া হয়। আবার এমন একটা দেশ যে দেশে সরকারের বিধিনিষেধও আছে, আবার সরকার ফ্লেক্সিবিলিটিও দিছে। আবার এমন একটা দেশ যে দেশে শরীয়ত মোতাবেক চলতে হয়। এই ক্যাটাগরির লাইনগুলো দিয়ে দিবে, তোমাদেরকে জাস্ট ফাইন্ড আউট করতে হবে এটা কোন ধরনের অর্থব্যবস্থা। ডান, একটা একটা করে বুঝি চলো। প্রথমে আমরা বুঝলাম অর্থব্যবস্থা কি, একটা দেশ কোন অর্থনীতির মাধ্যমে বা কেমন তোমার অর্থনৈতিক চালিকা শক্তির মাধ্যমে পরিচালিত হয় সেটাকে আমরা অর্থব্যবস্থা বলি। ধনতান্ত্রিক অর্থব্যবস্থা কি? এই অর্থব্যবস্থায় আমাদের স্বাধীনতা থাকবে, একদম। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় আমাদের মূল কথা হলো স্বাধীনতা থাকবে। তুমি কত টাকা ভোগ করবা, মানে তুমি কত টাকা আর্ন করবা, কত টাকা তুমি ইনভেস্ট করবা, কত টাকা সেভ করবা, সবকিছু তোমার স্বাধীনতা আছে। এরপরে আমাদের আছে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। এখানে সবকিছু গভর্নমেন্ট কর্তৃক কন্ট্রোল হয়। তুমি কত টাকা আর্ন করতেছো, কিভাবে চুল কাটতেছো, তবে কত সময় তুমি ঘুরতে যেতে পারবা, কত টাকা তুমি সেভ করে রাখতে পারবা, ইচ অ্যান্ড এভরিথিং। এটা সবচেয়ে এক্সাক্ট উদাহরণ হলো উত্তর কোরিয়া। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার ডিরেক্ট প্রশ্ন আসে, নিচের কোনটি সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার অন্তর্ভুক্ত একটি দেশ? উত্তর কোরিয়া। ওকে, এরপর আছে মিশ্র অর্থব্যবস্থা। মনে রাখবা,
পরীক্ষায় অনেকবার আসছে বাংলাদেশ কোন ধরনের অর্থব্যবস্থা ফলো করে। বাংলাদেশ মিশ্র অর্থব্যবস্থা ফলো করে। মিশ্র অর্থব্যবস্থা মানে কি? যে অবস্থায় ধনতান্ত্রিক অর্থব্যবস্থা এবং সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার ভালো দিকগুলো, জাস্ট ভালো দিকগুলো নিয়ে যে অর্থব্যবস্থাগুলো গড়ে ওঠে তাকে আমরা মিশ্র অর্থব্যবস্থা বলে থাকি। ক্লিয়ার? কারণ বাংলাদেশে সরকারের বিধিনিষেধও আছে, মানুষের ফ্লেক্সিবিলিটিও আছে। এরপরে আমাদের আসতেছে ইসলামী অর্থব্যবস্থা। ডিরেক্ট কথা, ইসলামী শরীয়ত মোতাবেক যে অর্থব্যবস্থা পরিচালিত হয়। এবং তাহলে এটার অ্যান্সার কি? ইসলামী অর্থব্যবস্থায় উৎপাদনের ক্ষেত্রে কি লক্ষ্য করা যায়? কি? তোমার হালাল দ্রব্য উৎপাদন করতে হবে। ইসলামী অর্থব্যবস্থা কিন্তু একদম প্রপার ইসলামিক শরীয়ত মোতাবেক কাজকর্ম করা হয়। দেন মোট উৎপাদিত সম্পদ থেকে প্রাপ্ত অর্থ কয়টি উৎপাদনের মাধ্যমে ভাগ করা যায়? এটা হবে চারটা ভাগে ভাগ করা যায় আমাদেরকে। এই চ্যাপ্টারে কিন্তু প্রকারভেদ অনেকগুলো বেশি। এরপরে কাঠ থেকে চেয়ার হয়েছে, এই চেয়ারের মাধ্যমে আমাদের কি হয়? এটা কাঠ চেয়ার উৎপাদন। দেখো আমাদের এই যে পুরো প্রসেসটা, এই পুরো প্রসেসটার মাধ্যমে কিসের সাথে জড়িত? উৎপাদন কার্যের সাথে জড়িত। কিসের সাথে? উৎপাদন কার্যের সাথে আমাদের জড়িত। এই চ্যাপ্টারের ভিতরে বা তোমার আমি যে দুইটা চ্যাপ্টার পড়াবো, এটা এবং এর পরেরটা, এটার ভিতরে আমাদের আরো একটা পার্ট আছে যে আমাদের উৎপাদন কার্য কিসের উপর ডিপেন্ডেন্ট? চারটা জিনিসের উপরে: ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। উৎপাদন, কোনো কিছু তৈরি করাকে আমরা উৎপাদন বলে থাকি। এরপরে যাচ্ছি, জমির অভ্যন্তরের উৎপাদনের উপাদান কোনটি? অভ্যন্তরের উপাদান প্রাকৃতিক গ্যাস। দেখো অভ্যন্তরের উপাদান গাছ, এটা আমরা দেখতে পারতেছি, পুকুর এটাও দেখতে পাচ্ছি, লবণ এটাও দেখা যায়, কিন্তু প্রাকৃতিক গ্যাস এটা কিন্তু জমির অভ্যন্তরের একটা বিষয়, মানে মাটির ভিতরকার একটা বিষয়, যে আমার কি কি জিনিস প্রকৃতি থেকে প্রয়োজন ওগুলো আমি প্রপারলি পাচ্ছি নাকি না। উৎপাদনের ক্ষেত্রে কাকে মজুরি প্রদান করা হয়? অলওয়েজ আমরা এটা জানি, মজুরি প্রদান করা হয় শ্রমিককে। আমি কোনো একটা কিছু তৈরি করলাম, আমি কাকে টাকা দিব? আমি টাকা কাকে দিব? টাকা আমি দিব হলো তোমার শ্রমিককে। ঠিক আছে? সো আমি এখানে তোমাদের জন্য কয়েকটা জিনিস নোট করে রাখছি আলাদাভাবে, যেটা এই চ্যাপ্টার থেকে তোমাদের হেল্পফুল হবে। ওকে, বর্তমান বিশ্বে কয়টি অর্থ ব্যবস্থা আছে? একটু আগে তোমাদেরকে বলছি, এন্ড এই কোশ্চেনটা দেখো দুইবার আসছে। বর্তমান বিশ্বে আমাদের 4 ধরনের অর্থ ব্যবস্থা আছে, এগুলো কিন্তু ভুলে যাও না, এগুলো ভুলে গেলে কিন্তু ধরা খেয়ে যাবা। উৎপাদন, বিনিয়োগ, বন্টন, ভোগ, স্বাধীনতা কোন ধরনের অর্থনীতি? স্বাধীনতা, মনে আছে? স্বাধীনতা কোন অর্থ ব্যবস্থা হবে? পুঁজিবাদী বা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা। মনে রেখো স্বাধীনতা, এই একটা ওয়ার্ড মনে রাখবা, স্বাধীনতা। ঠিক আছে? এরপরে ইসলামী অর্থ ব্যবস্থার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? একদম ইসলামের ক্ষেত্রে তোমার ডিরেক্ট শরীয়ত কি বলছে এটা মনে রাখবা। কোনটা 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 হবে? এই যে দেখো, শ্রমিকের অধিকার নিশ্চিত করবে, শ্রমিকের অধিকার নিশ্চিত করবে। ইসলামী অর্থ ব্যবস্থায় কিন্তু সবার অধিকারকে প্রায়োরিটাইজ করা হয়। সো এখানে এই যে অধিকারের জায়গাটা অ্যান্সার হবে। নিচের কোনটি বাংলার প্রাচীন অর্থ ব্যবস্থা? সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। মনে রাখবা পুরো বাংলাদেশ না, পৃথিবীর সব অর্থ ব্যবস্থা হলো প্রাচীন। তোমার অপ্রাচীনের ক্ষেত্রে আমার সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। কারণ আগেকার টাইমে কিন্তু তোমার এরকম কেউ ছিল না যে আমি আরেকজনের কথা শুনবো। আগেকার টাইমে রাজা বাচ্চারা সবাই একটা কাজই করতো, আমি যা মনে করি রাইট সেটাই রাইট, আমার কথা অমান্য করলে তুমি শেষ। বুঝতে পারছো? সো পুরো পৃথিবীর বা বিশেষ করে বাংলাদেশের অর্থ ব্যবস্থা আগে ছিল সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। আয় বন্টনের ক্ষেত্রে বাংলাদেশে কোন অর্থ ব্যবস্থা লক্ষণীয়? মিশ্র অর্থ ব্যবস্থা। বাংলাদেশ বললেই আমাদের মিশ্র অর্থ ব্যবস্থা চলে আসবে। উৎপাদনের অপরিহার্য উপাদান কি? এই যে এই জায়গায় কোশ্চেন, উৎপাদনের অপরিহার্য উপাদান কয়টা? 3টাই, কিন্তু আমরা জানি আরেকটা তোমাদের এমসিকিউ, উৎপাদনের উপকরণ। উৎপাদনের উপকরণ তার মানে আমরা কোনো কিছু তৈরি করতে গেলে আমাদের কয়টা জিনিস প্রয়োজন? আমাদের টোটাল 4টা জিনিস প্রয়োজন। একটা হলো ভূমি, যেটা সবচেয়ে অপরিহার্য উপাদান, ভূমি। এরপর হলো শ্রম, এরপর হলো আমার মূলধন, এরপর হলো আমার সংগঠন। এইখানে আর একটা প্রশ্ন পেঁচানো আসতে পারে, উৎপাদনের উপকরণের তোমার জীবন্ত উপকরণ কোনটা, বা উৎপাদনের জীবন্ত উপকরণ কোনটা? উৎপাদনের জীবন্ত উপকরণ হলো শ্রম। মনে রাখবা এটা কি উপকরণ? জীবন্ত উপকরণ। কারণ এখানে মানুষ কাজ করে, এখানে একদম ফিজিক্যালি দেখতেছে, কাজ করতেছে। বাই এনি চান্স যদি অপশনে আমাদের শ্রম না দেয়া থাকে, আমি আবারও বলতেছি, যদি অপশনে আমাদের শ্রম না দেয়া থাকে তাহলে উত্তর হবে সংগঠন। কারণ সংগঠন মানে হলো পুরো অর্গানাইজেশন বা পুরো বিজনেসটা, ওই বিজনেসের ভিতরে কিন্তু মানুষ কাজ করে। ওকে, ক্লিয়ার? আচ্ছা,
ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় কি কি হয়? সম্পদের সুষম বন্টন হয়, আসলে হয়। ভোক্তার স্বাধীনতা আছে, অবশ্যই আছে। শ্রমিক শোষণ হয়। 2 আর 3, সম্পদের সুষম বন্টন হয় না ধনতান্ত্রিক অর্থব্যবস্থায়। কারণ কি? ধনতান্ত্রিক অর্থব্যবস্থার ক্ষেত্রে যার যেরকম, মানে যার যত বেশি টাকা তার আরো টাকা তত বেশি হয়, সম্পদের সুষম বন্টন হয় না। চট্টগ্রাম পেপার মিলে আখের ছোবড়া কাজে লাগিয়ে কাগজ তৈরি করা হয়। মিলে তৈরিকৃত কাগজ বাংলাদেশের চাহিদা অনেকাংশে পূরণ করে। অর্থনীতির ভাষায় উপরিক্ত পেপার মিলে কাগজ তৈরিকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো উৎপাদন। তৈরি করছে, উৎপাদন করছে, উৎপাদন উপকরণ 4টা। এরপরে এই যে আমরা এতক্ষণ ধরে যেই উদ্দীপকটা পড়লাম, একটু আগে যে উদ্দীপকটা পড়লাম পেপার মিলেরটা, এখানে আমাদের কি বলছে? উপযুক্ত কারখানায় নিয়োজিত শ্রমিকরা কাজ করার মাধ্যমে কি পায়? মজুরি পায়, শিল্পদ্রব্য পায়, মূলধন পায়। কোনটা? শুধুমাত্র মজুরি পায়। শ্রমিকরা কাজ করার মানে কি? শ্রমিকরা কাজ করলে শুধুমাত্র মজুরি পাবে, এছাড়া শ্রমিকদেরকে আর কোনো বেনিফিট দেওয়া হয় না। শ্রমিকরা কি মূলধনের টাকা পায়? পায় না। এরপরে এই কোশ্চেনটা অনেক পেঁচানো একটা কোশ্চেন, বাট ইজি। একটু চিন্তা ভাবনা করো, ইজি হবে। এখানে বলছে কবির 3 জন বন্ধু নিয়ে একটি কোম্পানি খোলার উদ্যোগ নিল। তোমরা মনে করো 3 জন বন্ধু মিলে কোম্পানি খোলার উদ্যোগ নিল। প্রথম বন্ধু কি দিছে? ভূমি। দ্বিতীয় বন্ধু দিছে শ্রম। তৃতীয় বন্ধু দিছে মূলধনের দায়িত্ব নেয়। উদ্দীপকের আলোকে উৎপাদন প্রক্রিয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কে? তোমার বিজনেস করতে গেলে সবচেয়ে ফান্ডামেন্টাল এন্ড ইম্পর্টেন্ট থিং কোনটা? আমি কোন জায়গাটাতে বিজনেস করবো? এন্ড দ্যাটস ওয়াই কবির ও কি দিছে? ও দিছে ভূমি। আরে আমার মাথায় বিজনেস আইডিয়া আছে, আমার পকেটে টাকা আছে, আমার কাছে লোক আছে, কিন্তু আমার কাছে যদি জায়গা না থাকে, তাহলে কি আমি বিজনেস করতে পারবো? বা আমার কি পুরো উৎপাদন কার্যটা হবে? হবে না। এন্ড দ্যাটস ওয়াই এখানে অ্যান্সার হবে কি? কবির। কোশ্চেনটা কিন্তু অনেক পেঁচানো। সো এই কোশ্চেনগুলা কাইন্ড অফ কুমিল্লা বোর্ডে আসার মতো, মাথায় রেখো। এরপরে অর্থনীতির ভাষায় কোনটা সম্পদ নয়? আমি বলছি সম্পদ হইতে হলে আমাদেরকে 4টা বৈশিষ্ট্য দরকার। সো এইখানে সম্পদ কোনটা না? দেখো, শ্রমিকের দক্ষতা, এটা একটা তোমার, এটা দেখা যায়, এটা অভাব আছে, এটার প্রয়োজনও আছে। সো এটা হলো আমার সম্পদ। হাত পাখার বাতাস, এটার কি অভাব আছে? এখন মানুষ ফ্যান, এসি অনেক কিছু ইউজ করে। সো এইটা আমাদের হলো সম্পদ নয়। মনে রাখবা এই যে নয়, এই জিনিসটা একটু ভালো করে দেখো, ঠিক আছে? অর্থনীতিতে হস্তান্তর বলতে কি বোঝায়? হস্তান্তর বলতে বোঝায় মালিক পরিবর্তন। মনে করো আমি এই মোবাইলটা যখন দোকানে কিনতে গেছি, কিনতে যাওয়ার পরে এই মোবাইলটা কি আমাকে ফ্রি ফ্রি দিয়ে দিছে? না, আমি দোকানদারকে টাকা দিছি, দোকানদার আমাকে প্রোডাক্টটা দিছে। সো এই মোবাইলের আগের মালিক ছিল দোকানদার, তারপরে আমি তাকে টাকা দেওয়ার কারণে সে আমার এটাকে হস্তান্তর করছে, অ্যান্ড দ্যাটস ওয়াই এটার মালিক হয়ে গেছি আমি। তার মানে হস্তান্তরের মাধ্যমে মালিকানা পরিবর্তন হয়, মালিক পরিবর্তন হয়। এরপরে দ্রব্য বা সম্পদের এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরকে কি বলা হয়? এটাকে আমরা বলবো উৎপাদন। কিভাবে? দেখো, তুমি মনে করো কাঠ নিয়ে আসছো। কি নিয়ে আসছো? কাঠ নিয়ে আসছো। এই কাঠ থেকে আমাদের চেয়ার হয়েছে। এই যে কাঠ থেকে চেয়ার, আগে ছিল এটা প্রকৃতির একটা অংশ, এইটা থেকে তুমি একটা প্রোডাক্টে কনভার্ট করছো। এটা ছিল এটা ছিল দ্রব্য। মনে রাখবা, কোনো কিছু প্রসেসিং হওয়ার আগে সেটাকে আমরা বলি দ্রব্য। যখন প্রসেস হয়ে যায় সেটাকে আমরা বলবো তোমার মনে করো পণ্য বা সম্পদ। এই যে কাঠ থেকে আমার এটা চেয়ার হইলো, এই পুরো প্রসেসটা আমার হয়েছে উৎপাদন কার্যের কারণে। কিসের কারণে? উৎপাদন কার্যের কারণে। মনে থাকবে, বেশিরভাগ ক্ষেত্রে বোর্ড পরীক্ষা এটাই আসছে, কাঠ থেকে চেয়ার, ওকে, অথবা তোমার মনে করো তুলা গাছ থেকে তোমার মনে করো কোনো একটা তুলা জাতীয় কিছু একটা তৈরি করছে, এটা কেন হয়েছে? উৎপাদন কার্যের কারণে হয়েছে। ইসলামী অর্থ ব্যবস্থায় উৎপাদনের লক্ষ্য কি? উৎপাদনের লক্ষ্য হলো তোমার হালাল দ্রব্য উৎপাদন করা। এটা আমরা সিমিলারলি একটু আগে আরেকটা দেখছিলাম। এরপরে জনাব শফিকের এক ছেলে সরকারি স্কুলে এবং এক মেয়ে বেসরকারি স্কুলে পড়ছে। বেসরকারি স্কুল থেকে সরকারি স্কুলে খরচ কম, এখানে কোন ধরনের অর্থনীতিকে ইঙ্গিত করা হয়? কোশ্চেনটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। একটাতে খরচ বেশি আর একটাতে খরচ কম। কেন? কারণ এখানে আমাদের মিশ্র অর্থ ব্যবস্থা আছে। কারণ এই দেখো, এক জায়গায় আমাদের খরচ বেশি আর এক জায়গায় খরচ কম, তার মানে কোনো জায়গায় আমাদের ফ্লেক্সিবিলিটি আছে, কোনো জায়গায় আমাদের ফ্লেক্সিবিলিটি নাই। দেন সো আমাদের এই চ্যাপ্টারটা কিন্তু কমপ্লিট। আমি যদি আবার সাম আপ করে দিই, এই চ্যাপ্টারে আমাদের সম্পদের বৈশিষ্ট্য 4টা বৈশিষ্ট্য আছে, ভালোভাবে পড়তে হবে। সম্পদ আমাদের 5 প্রকার। দেন
আমরা অর্থব্যবস্থা পাইছি 4টা, তারপরে আমরা পাইছি উৎপাদনের উপকরণ আবার 4টা। সো এই চ্যাপ্টার থেকে আমাদের ক খ গ ঘ 4 ক্যাটাগরির প্রশ্নগুলোই ভালোভাবে পড়তে হবে। ডান। এরপরে যাচ্ছি আমাদের অর্থনৈতিক নির্দেশক সমূহ এবং বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি। এই চ্যাপ্টারে আমরা কি কি পড়বো? এই চ্যাপ্টারে আমরা পড়বো জিডিপি, এই চ্যাপ্টারে আমরা পড়বো জিএনপি, দেন আমরা পড়বো মাথাপিছু আয়। মাথাপিছু আয় হালকা পাতলা তোমার 1-2টা এমসিকিউ ম্যাথ আসতে পারে, এছাড়া তেমন কিছু এই চ্যাপ্টারে নাই। ওকে, প্রথমে আমি একটু বেসিক আলোচনা করে দিই। জিডিপি এর পূর্ণরূপ, জিএনপি এর পূর্ণরূপ মাস্ট গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, মনে থাকবে? আচ্ছা, জিডিপি মানে কি? মনে রাখবা, জিডিপি মানে হলো দেশের অভ্যন্তরে যত টাকা কামায়। তুমি বাংলাদেশে প্রতি অর্থ বছরে যত টাকা কামায়, বাংলাদেশের ভেতরে সীমানার ভেতরে যত টাকা কামায়, সেটাকে আমরা বলবো জিডিপি। জিএনপি কি? জিএনপি মানে হলো বাংলাদেশের মানুষজন। ওকে, বাংলাদেশের মানুষজন পৃথিবীর বিভিন্ন দেশে থাকে এবং পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ বাংলাদেশে থাকে। এই যে বাংলাদেশের মানুষজন পৃথিবীর বিভিন্ন দেশে থেকে যত টাকা আর্ন করতেছে, সেটা থেকে আমাদের দেশে যে বিদেশিরা থাকে ওটা যখন বাদ দিয়ে দিব, তখন আমি পেয়ে যাব জিএনপি। জিডিপি জিএনপি এই চ্যাপ্টার থেকে ক খতে আসতে পারে জিডিপি বা জিএনপির মধ্যে পার্থক্য, একদম খাতায় লিখে রাখো। জিডিপি এবং জিএনপির মধ্যে পার্থক্য ভাইয়া বলছে আসতে পারে। এরপরে আমাদের আছে মাথাপিছু আয়। মাথাপিছু আয় জিনিসটা কি? একজন ব্যক্তি এক বছরে গড় যত টাকা কামায় তাকে আমরা বলবো মাথাপিছু আয়। একজন ব্যক্তি পুরো অ্যাভারেজে একটা বছরে যত টাকা আর্ন করে। এক্ষেত্রে আমাদের একটা প্রশ্ন আসতে পারে যে, মনে করো 2025 সালে বাংলাদেশের একজন সাধারণ মানুষের মাথাপিছু আয় কত ছিল? তোমার অ্যারাউন্ড এটা ছিল 2635 মার্কিন ডলার মতো। 2635 মার্কিন ডলার মানে ইউএসএ টাকার মধ্যে 2635 মার্কিন ডলার মতো ছিল বাংলাদেশের একজন মানুষের অ্যাভারেজ পার ইয়ার আর্নিং। ক্লিয়ার? জিডিপি জিএনপি মাথাপিছু আয়। চলো আমরা এমসিকিউ সলভ করি। মোট জাতীয় উৎপাদনকে কয়টি দিক থেকে বিবেচনা বা পরিমাপ করা যায়? মোট জাতীয় উৎপাদনকে আমাদের 3টা দিক দিয়ে পরিমাপ করা যায়। কি কি? আমি যদি একটা একটা করে তোমাদেরকে বলি, উৎপাদন সামগ্রী, দেন হলো আমাদের আছে উৎপাদনের উপকরণ অ্যান্ড উৎপাদনের উপকরণ, আর হলো উৎপাদন থেকে অর্জিত আয়। ঠিক আছে, এই 3টা। সো যাতে করে কোনোভাবে মানে আমারও যাতে ব্রেন থেকে না চলে যায়, এই জন্য তোমাদের জন্য এখানে রেখে দিছি। সো এটা কিন্তু আমাদের নোট করে ফেলো। ঠিক আছে, এটা নোট করে ফেলো যে আমাদের এই যে মোট জাতীয় উৎপাদন এর আন্ডারে আবার কি কি আছে। ওকে, এটা তোমাদের খ মার্কের জন্য আসতে পারে। মোট জাতীয় উৎপাদন বলতে কি বোঝায়? মোট জাতীয় উৎপাদন জিডিপি। জিডিপি এর পূর্ণরূপ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। বানান ভালোভাবে দেখা যায়, প্রতি বছর আসে এটা। দেন অর্থনীতি উন্নয়নের প্রধান সূচক কি? অর্থনীতির উন্নয়নের প্রধান সূচক হলো মাথাপিছু আয়। দেখো, মাথাপিছু আয়ের মাধ্যমে আমরা কি ডিফাইন করি? মাথাপিছু আয়ের মাধ্যমে আমরা ডিফাইন করি একটা দেশ কি উন্নত নাকি উন্নয়নশীল নাকি অনুন্নত। অনুন্নত একটা দেশকে আমরা ডিফাইন করি সে কোন স্ট্যান্ডার্ডে আছে তার মাথাপিছু আয়ের মাধ্যমে। ওকে, এবং আমাদের দেশের মাথাপিছু আয় এর অনুযায়ী আমরা একটা উন্নয়নশীল দেশ। এরপরে যাচ্ছি, দেখো ক দেশের অর্থনৈতিক চিত্র, ক দেশের জিএনপি কত, মানে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট কত। দেখো এখানে আমাদেরকে আর্নিং দিয়ে দিছে একটা, আমাদের দেশের জনসংখ্যা এত, এরপরে আমাদের দেশের দেশজ উৎপাদন এত, মানে হলো আমাদের দেশের জিএনপি এত। ঠিক আছে, জিডিপি এত, জিডিপি এত, আমাদের দেশের জিডিপি এত, জিডিপির মানটা দিয়ে দিছে, জিডিপি দিয়ে দিছে। আমাদের দেশে তোমার থাকতেছে এরকম বিদেশি মানুষজন আর প্রবাসীদের আয় আছে আমাদের দেশে। তো আমরা কি কি করব? আমরা এটার সাথে এটা যোগ করি। চলো, আমাদের কি বলছে জিএনপি এর মান কত। সো প্রথমে আমরা 25,000 টাকাকে যোগ করব কি দিয়ে? আমাদের দেশের মানুষজন যারা বিদেশে আছে, তাহলে মানে প্রবাসীদের আয়, তার মানে আমরা যদি এই যে এটা যোগ করলাম তাহলে 30,000 হইলো। এটা থেকে আমরা যদি 24,800 মাইনাস করি তাহলে আমাদের 27,520। দেখো কি করছি, এইটার সাথে এটা যোগ করছি, এটা বিয়োগ করছি, অ্যান্সার 27,520। এই যে 27,520। দেখছো ভাইয়ার কথা মিলছে? তার মানে আমি যদি আরেকবার বলি, জিডিপি মানে হলো আমাদের দেশের অভ্যন্তরীণ আর্নিং
জিএনপি মানে হলো আমার দেশের মানুষজন কত টাকা আর্ন করছে, পুরো ওয়ার্ল্ডে কত টাকা আর্ন করছে, এটা থেকে আমাদের দেশের বিদেশি যারা আছে তাদেরকে মাইনাস করে দিব। মজার বিষয় আরেকটা আছে জানো, তুমি যদি মাথা পিছু আর্নিং চাও, তুমি বলতে পারো ভাইয়া আমাদের দেশের মানুষের মাথা পিছু আর্নিং কত, এটা আমি বুঝবো কিভাবে? বেশি কিছু না, আমাদের দেশের জাতীয় আয় বা হলো জিডিপি কে তুমি জাস্ট আমাদের দেশের জনসংখ্যা দিয়ে ভাগ করে দিবা। আমাদের দেশের জাতীয় আয় আর জনসংখ্যা দিয়ে ভাগ করে দিলেই কাজ হয়ে যাবে। ওকে, এই ক্যাটাগরির কিন্তু আমাদের কোশ্চেন আসতে পারে। এরপরে যাচ্ছি, দেখো এই যে কি বলছে 2023 অনুযায়ী 12-13 সালের মাথাপিছু আয় কত ছিল, এটা হলো 923 ছিল, 923 মার্কিন ডলার। বর্তমানে কত আছে 2025 অনুযায়ী 2635। ঠিক আছে, এটা মাঝে মাঝে তোমার 2750 পর্যন্ত যেতে পারে, মানে ক্ষেত্র বিশেষে এটা ভ্যারি করে বা এর মধ্যেই থাকে। এরপরে জীবনমান নির্ধারণের জন্য উচ্চ মাথাপিছু আয়ের সাথে কোন বিষয়টি বিবেচ্য, মানে মাথাপিছু আয় তো আমরা মানে একটা মানুষ বা একটা দেশ কত ভালোভাবে জীবনযাপন করতেছে আমরা মাথাপিছু আয়ের মাধ্যমে এটা জানতে পারবো। তার পাশাপাশি আমরা জানতে পারবো দ্রব্যমূল্য, মানে ওই দেশে প্রোডাক্টের ভ্যালু কিরকম বা মান কিরকম। ওকে, এর পাশাপাশি তোমাদের এই চ্যাপ্টারে 19টা খাত আছে, দেখবা আমাদের জাতীয় অর্থনীতির 19টা খাত। জাতীয় অর্থনীতি মানে আমাদের দেশের অর্থনীতিতে কোন কোন জিনিস ফোকাস, আমাদের জাতীয় অর্থনীতির মধ্যে 19টা খাত আছে তোমাদের বইয়ের ভিতরে। এই 19টা খাত থেকে তোমাদের গ বা ঘ মার্কের প্রশ্ন আসতে পারে, মাথায় রেখো 19টা খাত থেকে গ বা ঘ মার্কের প্রশ্ন। বেশি কিছু না, তোমাদেরকে জাস্ট বলে দিতে পারে যে বাংলাদেশের অর্থনীতিতে কোন কোন খাতের দিকে বেশি ফোকাস করা হয়। তুমি যদি এই খাতগুলোর নাম মনে রাখো, খুব সুন্দরভাবে তুমি সিরিয়াল বাই সিরিয়াল লিখে দিতে পারবা, টিচার দেখে ইমপ্রেস। মাথায় রেখো। এরপরে কৃষি কোনটির উপর নির্ভরশীল? ডেফিনেটলি কৃষি আমাদের প্রকৃতির উপর নির্ভরশীল। আমাদের দেশের ওয়েদার কৃষির উপর অনেক বড় ইম্প্যাক্ট রাখে, তারপরে অন্য কিছু ইম্প্যাক্ট রাখে। কৃষিক্ষেত্রে উন্নয়নের একটা বড় বাধা কি? আমাদের দেশে কৃষিক্ষেত্রের উন্নয়নের একটা বড় বাধা হলো তোমার প্রাকৃতিক দুর্যোগ। এই যে আমাদের দেশে ঠিক 2 থেকে 3 দিন আগে, আমি যখন এই ভিডিওটা শুট করতেছি ঠিক 2 থেকে 3 দিন আগে শিলাবৃষ্টির কারণে বাংলাদেশের অনেক জায়গার জমি একদম তোমার মিশে গেছে। কারণ কি? প্রাকৃতিক দুর্যোগ আমাদের দেশে হয়, বাট এমনভাবে হয় যে সবকিছু নষ্ট করে দেয়। মাঝে মাঝে হয়ই না, খরা হয়ই না, ফসল টসল শেষ। মাঝে মাঝে এমন বৃষ্টি হয়, শিলাবৃষ্টি, অতিবৃষ্টি, ঘূর্ণিঝড়, সবকিছু ভাসায় নিয়ে যায়। তো আমাদের দেশে কৃষির ক্ষেত্রে সবচেয়ে বড় প্রবলেম কি? প্রাকৃতিক দুর্যোগ। এরপরে টি একটা দেশ যার প্রবৃদ্ধির হার, প্রবৃদ্ধি আমরা কিভাবে ডিফাইন করি জানো? একটা দেশ ইয়ার অন ইয়ার মানে প্রতি বছর বাই বছর কতটুকু গ্রো করতেছে। আমরা যে মানুষ হিসেবে কিন্তু প্রতি বছর বাই বছর গ্রো করি, একটা দেশও কিন্তু গ্রো করে। এই প্রবৃদ্ধি আমরা কিসের মাধ্যমে ডিফাইন করি? একটা দেশের জিডিপি যত বাড়বে প্রবৃদ্ধির হারও আস্তে আস্তে তত দিকে বাড়তে থাকবে। প্রবৃদ্ধির হার যদি 7% হয়, জনসংখ্যা বৃদ্ধির হার 5% হলে দেশের অর্থনীতির গতির প্রকৃতি কেমন হবে? এটা একটা উন্নতির দিকে যাচ্ছে। দেখো প্রবৃদ্ধি বাড়তেছে, জনসংখ্যা প্রবৃদ্ধি বেশি হারে বাড়তেছে, জনসংখ্যা কম হারে বাড়তেছে। এইটা আমাদের দেশকে একটা উন্নতির দিকে নিয়ে যাচ্ছে। কারণ আমরা এজ এ নেশন হিসেবে আমাদের জনসংখ্যা কম হারে বাড়ুক, জিডিপি বা অর্থনীতি অনেক বেশি হারে বাড়ুক। নিচের কোনটি উন্নত দেশ? উন্নত দেশকে আমরা কিসের মাধ্যমে ডিফাইন করি? তার মাথাপিছু আয়ের মাধ্যমে। এখানে আমাদের যে কান্ট্রিগুলো আছে এর মধ্যে কানাডা সবচেয়ে বেশি মাথাপিছু আয়, তাই কানাডাকে আমরা একটা উন্নত দেশের ক্যাটাগরিতে ফেলি। অনুন্নত দেশের জনসংখ্যা বৃদ্ধির হার বেশি কেন? কারণ অনুন্নত দেশের শিক্ষার হার কম। আমাদের দেশ অন্যান্য কান্ট্রি থেকে পিছিয়ে আছে এজন্যই, কারণ আমাদের দেশের শিক্ষার হার অন্যান্য দেশ থেকে অনেক নিচু। বুঝছো? এরপরে বাংলাদেশ কোন দেশ থেকে সবচেয়ে বেশি পণ্য আমদানি করে? এটা আমরা সবাই জানি, চীন থেকে আমরা সবচেয়ে বেশি পণ্য আমদানি করি। এটা আমি না পড়াইলেও এটা অনেক লেস ইম্পর্টেন্ট, বাট তাও যশোর বোর্ডে আসছিল 2-1টা তো কোশ্চেন ইজি দিয়েই দিতে পারে, এই জন্য রাখছি। এরপরে দেখো আবার একটা ছোট্টখাটো ম্যাথ। কি বলছে? ম্যাথ বলে একটু হাতে ক্যালকুলেটরটা নেই। একটা দেশের 1 বছরের উৎপাদিত সেবার মান 20,000 US, তো 20,000, রেমিটেন্স 5,000, ওই দেশে অবস্থানরত বিদেশি। তার মানে দেখো আমার প্রথমে জিডিপি পাইছি আমি 20,000, আমাদের দেশের মানুষ আরেক দেশে থাকতেছে 5,000 কোটি US ডলার কামাচ্ছে, তার মানে প্রথমে আমার 25,000 আসছে। এটা থেকে আমি যদি 400 বিয়োগ করি 24,600, ইয়েস দ্য অ্যান্সার ইজ 24,600। দেখছো এই ক্যাটাগরির কোশ্চেনগুলো কিন্তু আসতেছে।
জিডিপির সাথে আমার দেশের মানুষ পৃথিবী থেকে কত টাকা পাঠাচ্ছে, দেন আমাদের দেশে যে বিদেশিরা আছে তাদের টাকা মাইনাস করে দিলাম। এরপরে উদ্দীপকের দেশটিতে জনসংখ্যা তোমার মনে করো কত, এখানে একটা অ্যামাউন্ট দেওয়া আছে যে এত জনসংখ্যা আমাদের আছে। দেশটির ক্ষেত্রে তথ্য হলো ভারী শিল্প প্রয়োজনের তুলনায় অপ্রতুল মানে কম আছে, বৈদেশিক নির্ভরতা ক্রমশ নিম্নমুখী মানে আরেকটা দেশের উপরে ডিপেন্ডেন্সি আস্তে আস্তে কমতেছে, শিক্ষার ক্ষেত্রে সরকারি সুযোগ বৃদ্ধি পাচ্ছে। সো একটা দেশের জনসংখ্যা যদি এত বেড়ে থাকে সেটার ক্ষেত্রে তিনটা জিনিসই হয়, ভারী শিল্পের তুলনায় প্রয়োজনের তুলনায় অপ্রতুল কম আছে। দেখো একটা দেশের জনসংখ্যা অনেক বেশি মানে কি ওই দেশ তার ডেভেলপমেন্টের দিকে খুব একটা ফোকাস না, ফোকাস হইলো অন্যদিকে ফোকাসড। এরপরে 2008 সালে দেশের জনসংখ্যা দেশের মোট আয় ছিল 36,000 কোটি টাকা মার্কিন ডলার, জনসংখ্যা ছিল 8। এই যে দেখো মাথা পিছু আয় বলছে না, কিচ্ছু না, তুমি $36,000কে 8 দিয়ে জাস্ট ভাগ করে দাও, আমি কিচ্ছু করবো না। 36,000কে জাস্ট 8 দিয়ে ভাগ করে দিয়েছি 4,500, এইটাই অ্যান্সার মাথা পিছু আয়, একদম ডিরেক্ট 4,500। দেখছো মাথা পিছু আয় বের করতে গেলে জাস্ট ওই দেশের জিডিপি আর হলো জনসংখ্যাকে ভাগ করে দিবা, শেষ। মিস্টার রাজেশ মিত্র একজন ভারতীয় নাগরিক, তিনি গাজীপুরের একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে প্রোডাকশন ম্যানেজার মানে প্রোডাক্ট উৎপাদন করে প্রোডাকশন ম্যানেজার হিসেবে কাজ করেন। মিস্টার রাজেশের আয় কোন খাতের সাথে অন্তর্ভুক্ত? প্রোডাকশন না, এর জন্য উৎপাদন। দেখো প্রোডাকশন কথার বাংলা অর্থ হলো উৎপাদন, মোট দেশজ উৎপাদন, কারণ যেহেতু সে দেশের ভেতরে কাজ করতেছে, দেশের ভেতরে কাজ করতেছে। এরপরে মৎস্য কোন খাতের অন্তর্ভুক্ত? শিল্প, প্রাকৃতিক, ব্যবসা না কৃষি? মৎস্য আমাদের কৃষি খাতের অন্তর্ভুক্ত, কারণ মৎস্য দিয়ে আমরা বেশিরভাগ কৃষি কাজ করি। এরপরে যাচ্ছি, কোন দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রধান সূচক কোনটি? মানে আমাদের দেশের অর্থনীতি যে গ্রো করতেছে সেটা আমরা কিসের মাধ্যমে জানতে পারবো? মাথাপিছু আয়ের মাধ্যমে জানতে পারবো যে আমাদের দেশের মাথাপিছু আয় কি আস্তে আস্তে বাড়তে। যদি বাই এনি চান্স মাথাপিছু আয় অপশনে নাই তাহলে কি করব? জিডিপি। তাহলে কি করব? জিডিপি। সার্বিক অর্থনৈতিক উন্নয়নের জন্য কোন শিল্প স্থাপন জরুরি? মানে আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে, এটার জন্য কোন শিল্প ভূমিকা রাখতে পারে? ভারী ও মৌলিক শিল্প, মানে আমাদের দেশের নেসেসারি যে যে শিল্প, আর অনেক বেশি তোমার মনে করো হেভি যে শিল্পগুলো, যেমন জাহাজ শিল্প, তারপর হলো তোমার আর কি কি আছে, সাবমেরিন, বা হলো তোমার এই যে কন্টেইনারগুলো আছে, চট্টগ্রামের যে কন্টেইনার, এগুলো কিন্তু ভারী শিল্প। এরপরে উন্নত দেশগুলোর অর্থনীতির প্রকৃতি কিরূপ? উন্নত দেশগুলোর অর্থনীতি কিরূপ হয়? শিল্প নির্ভর, তারা অনেক বেশি ইন্ডাস্ট্রি বানায়, অনেক বেশি ইন্ডাস্ট্রি বানায়। তুমি যদি ইউএস, ইউকে, ফ্রান্স এই কান্ট্রিগুলোকে দেখো, তারা অনেক বেশি ইন্ডাস্ট্রি গ্রো করতেছে। অনুন্নত দেশের জাতীয় উৎপাদনের একক বৃহত্তম খাত কি? একটা অনুন্নত দেশ, ওই দেশ একটা যদি খাতের উপর ডিপেন্ড করে থাকে, আমাদের দেশে প্রায় 19টা খাতের মধ্যে কাজ করে, কিন্তু একটা অনুন্নত দেশ শুধুমাত্র কৃষির উপরে কাজ করে, শুধুমাত্র কৃষির উপরে কাজ করে একটা অনুন্নত দেশ। তুমি দেখবা এই যে আফ্রিকা অনুন্নত একটা কান্ট্রি, ঠিক আছে, ওই যে তোমার অ্যামাজনের সাইটটা, ওই যেখানে এখন আদিবাসীরা থাকে, ওই জায়গার ম্যাক্সিমাম মানুষ এখনো কৃষি কাজ করে। একটা দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানার জন্য সে দেশের কি কি জিনিস জানতে হবে? মোট জাতীয় উৎপাদন সম্পর্কে ডেফিনেটলি, বিনিয়োগ, মোট ব্যয় এবং মূলধন সম্পর্কে জানা দরকার ডেফিনেটলি, মাথাপিছু আয় সম্পর্কে জানা দরকার। ইয়েস, তিনটে সম্পর্কে জানলে আমরা ওই দেশের ওভারঅল স্ট্রাকচার সম্পর্কে জেনে যাব। 2010 সালে কোনো একটি দেশের মোট জাতীয় আয় ছিল 9,600 কোটি মার্কিন ডলার এবং জনসংখ্যা এত, তাহলে আমাদের মাথাপিছু আয় হবে কত? সেম 9,600কে আমরা ভাগ করব 16 দিয়ে, অ্যান্সার হবে 600 মার্কিন ডলার। কত হবে? 600 মার্কিন ডলার। হয়েছে? 2010 সালে একটা দেশের, এই দেখছো সেম কি বলছে, ওই কোশ্চেনটাই এই দেশের দ্বারা, এটার দ্বারা আমরা কি প্রকাশ পাই? তাদের জীবনযাত্রার মান, সঞ্চয়ের হার, শিক্ষার হার, শুধুমাত্র তাদের জীবনযাত্রার হার আমরা জানতে পারি। যেহেতু মাথাপিছু আয়, তার মানে তারা কিভাবে জীবনযাপন করে, মাথাপিছু আয়ের মাধ্যমে আমরা এটা জানতে পারি। সো ইয়াপ ভাইয়া, তোমাদেরকে যে দুইটা চ্যাপ্টার পড়াইলাম, এই দুইটা চ্যাপ্টার থেকে কিন্তু তোমাদের একটু কনফিউজিং এমসিকিউ আসবে, বাট আমি যেইভাবে করে তোমাদেরকে পড়ালাম, যে যে জিনিস বলছি, আশা করি তোমরা নোট করে নিছো। যদি না করে এই ভিডিওটা আবার রিভাইন্ড করে দেখে দেন নোট করে নিবা, ওকে? অ্যান্ড ডেফিনেটলি এক্সাম দিয়ে এসে জানাবা কেমন হচ্ছে, আর এফআরএল ক্লাসটা ভালোভাবে দেখবা। অ্যান্ড এই চ্যাপ্টার কুমকুম আপু পড়াবে। আপু চলে আসি। ওকে, থ্যাংক ইউ কাইফ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। টাটা।
ওয়েল আমরা আসলে কি করলাম বলো তো, আমরা যেহেতু চ্যালেঞ্জ দিয়েছিলাম যে এমসিকিউতে তোমার 30-30 আমরা সিকিউর করবই, আর তোমার যত টেনশন আছে, তোমার যত স্ট্রেস আছে বাংলাদেশের বিশ্ব পরিচয়ের এমসিকিউ নিয়ে, সেটা দূর করে দেওয়ার জন্য আমরা একদম ম্যাসিভ একটা প্রিপারেশন নিয়ে এসেছি। তারই কি বলবো অংশ হিসেবে আজকে আমাদের শেষ যেই চ্যাপ্টার, সেটা হচ্ছে অধ্যায় 13, বাংলাদেশের পরিবার কাঠামো ও সামাজিকীকরণ, রাইট? ইফ আই এম নট রং। ওয়েল আচ্ছা দেখো, এই চ্যাপ্টারটা একাধারে আমার, আচ্ছা তুমি যদি একটা সিম্পল একটা ইকুয়েশন করো, আমার চ্যাপ্টার হচ্ছে 6টা, আর আমার 6টা চ্যাপ্টারে, আর আমার অন্যদিকে কি বলে আমার এমসিকিউ আসবে 30টা, তার মানে 5 6 30, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যদি আমার 5টা করে এমসিকিউ আসে, তাহলে আমার আসলে কোন লেভেলের পড়াশোনাটা দিতে হবে বা কোন কোন অংশ থেকে পড়লে আমি একদম নিশ্চিত যে আমার এমসিকিউ মিস হবে না। তাহলে আমি যদি সামাজিকীকরণের চ্যাপ্টারটা ধরি, আমার কাছে এইটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। কেন? কারণ হচ্ছে এমসিকিউ তো তোমাকে বলেই দিলাম, আর আমি বুঝতে পারছি যে আমার 6টা চ্যাপ্টার থেকে 8টা কি আসবে বলো তো, আমার 8টা আসবে হচ্ছে সিকিউ, আর 15টাও আসবে হচ্ছে এসকিউ। কাজে আমার ইকুয়েশন যদি ভুল না হয়, তাহলে আসলে আমাদের জন্য 80 পাওয়াটা মানে অন্যান্যদের তুলনায় সহজ, সেটা যেই বোর্ডেই হোক না কেন। তাহলে সেটা যদি আমি এখন আমার বইটাকে ভাগ করি, আমি দেখছি পরিবার নিয়ে প্রশ্ন আসছে, সামাজিকীকরণে পরিবার নিয়ে প্রশ্ন আসবেই। পরিবার কাকে বলে, বা তোমাকে প্রশ্ন করতে পারে সমাজের সবচাইতে মৌল সংগঠন, সবচাইতে মানে একদম মৌলিক সংগঠন কোনটা। কাজে পরিবার রিলেটেড যে প্রশ্ন, আকারের ভিত্তিতে পরিবার কীরকম হয়, কর্তৃত্বের ভিত্তিতে পরিবার কীরকম হয়, বিবাহের ভিত্তিতে পরিবার কীরকম হয়, মাস্ট মানে এই টপিকগুলো থেকে, এই সিলেক্টিভ টপিকগুলো থেকে এমসিকিউ আসবেই। তাহলে আমি যদি বলি সমাজের সৃষ্টি কোনটি থেকে, তুমি বুঝতেই পারি সমাজের সৃষ্টি কোত্থেকে, অবশ্যই পরিবার থেকে। পরিবার ছাড়া সমাজ সৃষ্টি হতো না। আচ্ছা, পরিবার কোন ধরনের প্রতিষ্ঠান? অবশ্যই একটা সামাজিক প্রতিষ্ঠান। সমাজ কাঠামোর মৌল সংগঠন, একেই বলছি যে পরিবার গোষ্ঠী জীবনের প্রথম ধাপ। পরিবার আকারের ভিত্তিতে পরিবার কয় ধরনের? 3 ধরনের। আমি এই মাত্র বললাম, দেখো ওটা ঢাকা বোর্ড 2020-এ এসছে। এবং আরেকটু যদি আমি একটু বইয়ে চলে যাই, তোমরা জানো যে আমি আসলে কি বলছি বলো তো, আমি বইটা শুরু করি, চলে যাই বইতে আমার অধ্যায় 13-তে। তাহলে পরিবার নিয়ে যদি আমি প্রশ্ন করি, এই যে দেখো, ইফ আই এম নট রং, এইটা হচ্ছে আমাদের অধ্যায় 13। আর আমি তোমাকে এইটা নিয়ে কিন্তু আমি একদমই প্রথম দিকে একটা ভিডিও করেছিলাম যে আসলে এখান থেকে প্রত্যেকটা লাইন কোথা থেকে আমাদের ইম্পর্টেন্ট, এখান থেকে মানে ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট, এবং এই যে লাইনটা তুমি দেখতে পাচ্ছ, এখান থেকেই এমসিকিউ চলে আসে। দেখো এই যে লাইনটা, পরিবার হলো সমাজ কাঠামোর মৌল সংগঠন, গোষ্ঠী জীবনের প্রথম ধাপ পরিবার। কাজে এইখান থেকে আসলে না মিস হয় না, তোমার বন্দুকের গুলি মিস হয়ে যাবে, কিন্তু পরিবারের যদি এখান থেকে প্রশ্ন করা হয়, এইগুলো আসলে মিস হয় না। পরিবার মূলত গঠন হয় কিভাবে? পরিবার মূলত গঠিত হয় বিবাহের মাধ্যমে, পরিবার গঠন শুরু হয় বা পরিবারটা মূলত গঠিত হয়। আবার একটা প্রশ্ন, পরিবার হচ্ছে মানুষের দলবদ্ধ জীবনযাপনের একটা প্রতিষ্ঠান। মূলত তুমি যদি কি বলতো, তুমি যদি সাধারণভাবে বিচার করে দেখো যে আসলে আপু ঠিক বলেছে, তো যে আসলে আমি যদি এমসিকিউর কথা চিন্তা করি, তাহলে অধ্যায় 13 থেকে পরিবার থেকে আমার 5টা, মানে আমি তো বললাম যে 5 6 30, 6টা চ্যাপ্টার থেকে 5টা করে প্রশ্ন আসবে। পরিবার থেকে অবশ্যই 2টা প্রশ্ন আসবে, 2 থেকে 3টা। একটা হচ্ছে এই যে দেখিয়ে দিলাম এই অংশগুলা। আবার একটু চলে গেল আকারের ভিত্তিতে পরিবার। আচ্ছা, এখন আসো এই অংশটাতেই আমি যাচ্ছিলাম, এই অংশটা একটু কভার করে আসি। তারপরে হচ্ছে পরিবারের প্রকারভেদ। আর কি আমরা যেই কয়টা প্রকারভেদ পাবো, প্রত্যেকটা প্রকারভেদকে আমরা খুবই সিরিয়াসলি রিভাইজ করে যাব, খুবই সিরিয়াসলি। একটা হচ্ছে স্বামী স্ত্রীর সংখ্যার ভিত্তিতে পরিবার। স্বামী স্ত্রীর সংখ্যার ভিত্তিতে পরিবার হচ্ছে আমার 3 ধরনের। তাহলে স্বামী স্ত্রীর সংখ্যার ভিত্তিতে পরিবার 3 ধরনের। কিভাবে মনে রাখবা? স্বামী স্ত্রীর সংখ্যার ভিত্তিতে 3 প্রকার, স্বামী স্ত্রী সন্তান। হ্যাঁ, যদিও এটা মনে রাখার টেকনিক, কিন্তু ভিত্তিতে কয় ধরনের পরিবার হয় সেটা আমি দেখছি। তাহলে স্বামী স্ত্রীর সংখ্যার ভিত্তিতে পরিবার 3 প্রকার, ফাইন। তারপরে হচ্ছে গিয়ে আমি আসি কর্তৃত্বের ভিত্তিতে। আচ্ছা,
তারপরে আসে হচ্ছে কর্তৃত্বের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? কর্তৃত্বের ভিত্তিতে। কর্তৃত্বের ভিত্তিতে পরিবার হচ্ছে দুই ধরনের। কর্তৃত্বের ভিত্তিতে পরিবার হচ্ছে দুই ধরনের। তারপরে আমি আসব হচ্ছে গিয়ে এখন কর্তৃত্ব তো আমরা বুঝতেই পারি, মা এবং বাবা, হয় পরিবারের প্রধান মা হবেন অথবা বাবা হবেন। এবং এই অংশ থেকে যেই এমসিকিউটা আমি দেখে আসছি, একেবারে আমি যেই বছর এসএসসি পরীক্ষা দিয়েছি তখন থেকে শুরু করে একেবারে লাস্ট এসএসসি পরীক্ষা পর্যন্ত বাংলাদেশের কোনো না কোনো বোর্ডে এই প্রশ্নটা আসছে। সেইটা কি? সেটা হচ্ছে বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তা খাসি এবং গারোদের পরিবার মাতৃতান্ত্রিক। এইটা আসছেই আসছে, ঠিক আছে? এই প্রশ্নটা না, যে মাতৃতান্ত্রিক পরিবার আসলে বাংলাদেশে, যদি তোমাকে বলে যে বাংলাদেশেও মাতৃতান্ত্রিক পরিবার রয়েছে, সেটা কোথায়? বাংলাদেশের মাতৃতান্ত্রিক পরিবারটা আমরা দেখতে পাই হচ্ছে গিয়ে আমাদের ক্ষুদ্র জাতিসত্তার খাসিয়া এবং গারোদের মাঝে, মানে আসে। তারপরে আসে আকারের ভিত্তিতে পরিবার। সেটাও হচ্ছে আকারের ভিত্তিতে পরিবার কয় ধরনের হয়ে থাকে? 3 প্রকার হয়ে থাকে। আকার নিজেও হচ্ছে 3টা শব্দ দিয়ে, তাহলে আকার আর 3 এভাবে মনে রাখি। মানে আমি আমার মনে রাখার টেকনিকগুলো তোমাদেরকে বললাম যে আকার কিভাবে আসে, 3 ধরনের ভিত্তিতে। কর্তৃত্ব তো বুঝি, হয় বাবা মানে কর্তৃত্ব করবেন অথবা মা কর্তৃত্ব করবেন, তাহলে কর্তৃত্বের ভিত্তিতে 3 প্রকার চলে গেল। তারপরে আসি বংশমর্যাদার ভিত্তিতে। বংশমর্যাদা এবং সম্পত্তির উত্তরাধিকার বুঝাই যাইতেছে, একে বলছে সম্পদ, আবার বলছে বংশমর্যাদা। 2টা টার্ম এখানে রিলেটেড। এই 2টা টার্মের জন্য পরিবার 2 ধরনের, এই 2টা টার্মের জন্য পরিবার 2 ধরনের। ফাইন। তারপরে চলে যাই, তারপরে হচ্ছে যেহেতু আচ্ছা, তারপরে বিবাহোত্তর স্বামী স্ত্রীর বসবাসের ভিত্তিতে। বিবাহোত্তর স্বামী স্ত্রীর মানে 5টা ভাগ আমরা দেখতে পাচ্ছি, মানে অনেকগুলো কি বলে ভাগ, বিবাহ 5টা না, আরও বেশি আছে। বিবাহোত্তর স্বামী স্ত্রী বসবাসের ভিত্তিতে পরিবার হচ্ছে 3 ধরনের। আচ্ছা, চলে গেল। তারপরে আমরা আসবো হচ্ছে পাত্র পাত্রী নির্বাচনের ভিত্তিতে। এই যে পাত্র পাত্রী নির্বাচনের ভিত্তিতে, এইখানে অন্তর্গোত্র বহির্গোত্র, কারণ আমরা জেনে এসেছি মুসলিম সমাজে পাত্র পাত্রী নির্বাচনের ক্ষেত্রে কোনো ধরনের বিভাজন নাই, যেটা হিন্দু ধর্মে রয়েছে। তাহলে পাত্র এবং পাত্রী, যেহেতু 2টো টার্ম এখানে, পাত্র এবং পাত্রী, তার মানে এখানে 2 ধরনের গোত্রভিত্তি বিবাহ হচ্ছে প্রচলন 2 প্রকার, ঠিক আছে? এরকম করে আসলে আমি মনে রাখতাম, ফাইন। আমার মনে রাখার টেকনিকগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম, এবং কোন কোন জায়গা থেকে, মানে আমার টেক্সটের কোন কোন অংশ থেকে এমসিকিউ আসতে পারে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তার কাজে এখন আসলে স্ট্রেস বা টেনশনের কোনো কিছুই আমি আর দেখতে পাচ্ছি না, সরি। তারপরে যেটা বলছিলাম, আকারের ভিত্তিতে 3 প্রকার। আকার, স্বরে আ, কয়কার কা, বয়শূন্য র। আকার নিজেও হচ্ছে 3টা বর্ণ দিয়ে গঠিত, তার মানে এখানে 3 ধরনের কি রয়েছে? 3 ধরনের পরিবার রয়ে থাকে। দাদা দাদি নাতি, এই 3 প্রজন্ম, তাদের স্ত্রী ভাই সন্তানাদি নিয়ে বর্ধিত পরিবার। রহিম ও তার স্ত্রী সন্তান বাবা মা ও দাদা দাদি সহ একসাথে বসবাস করেন, তার পরিবারের রূপ হলো বর্ধিত পরিবার। অনুপরিবারে 2টো পুরুষ থাকে। শহরে চাকরিজীবীদের মধ্যে কোন ধরনের পরিবার বেশি প্রচলন দেখা যায়? নয়াবাস পরিবার, ঠিক আছে? এই প্রশ্নের উত্তরগুলো যখন আমরা দিব, একটু ঠান্ডা মাথায় চিন্তা করে, হুট করে মনে হতে পারে আচ্ছা উত্তর তো ক, তারপর দেখা যাচ্ছে যে না, উত্তর হচ্ছে আসলে, মানে এইটার পার্সপেক্টিভে বলছি না, আমি ইন জেনারেল বলছি, যখন নাকি তোমাকে পরিবার নিয়ে প্রশ্ন করে, হুট করে উত্তর দিবা না, ঠান্ডা মাথায় বুঝে তারপরে উত্তর দিবা। কিছু কিছু প্রশ্নের উত্তর হুটহাট দিয়ে দেওয়া যায়, হুটহাট মানে হচ্ছে আরে প্রশ্ন দেখি উত্তর সিলেক্ট করা যায়, কিন্তু কিছু কিছু প্রশ্ন একটু সিচুয়েশনাল হয় এবং সেগুলোকে তোমাকে ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে হয়, ঠিক আছে? তারপরে কোন ধরনের পরিবার বৃদ্ধি পাওয়ায় বৃদ্ধ পিতামাতার মধ্যে নিরাপত্তার অভাব দেখা যায়, এটা কিন্তু আমরা বুঝতে পারছি। সেটা হচ্ছে কি? একক পরিবার বৃদ্ধি পাওয়ার কারণে কি হচ্ছে? স্বাভাবিকভাবে পিতামাতার মধ্যে এক ধরনের ইনসিকিউরিটি হয় যে আচ্ছা আমাকে বোধহয় রেখে চলে যাবে, বা আমাকে বোধহয় অন্য কোথাও দিয়ে দিবে, আমি আমার ফ্যামিলির কাছ থেকে দূরে সরে যাবো, এই ধরনের একটা ইনসিকিউরিটি তৈরি হয়। মাতৃতান্ত্রিক পরিবার আমি বলেছিলাম, এবং আমি তোমাদেরকে আবারও বলছি যে বাংলাদেশে আমার রিসার্চ বা আমার স্টাডি যেটা বলে সেটা হচ্ছে, আমি যখন এসএসসি এক্সাম দিয়েছি তখন থেকে শুরু করে টিল দ্য ডেট কোনো এসএসসি বোর্ড মানে বাদ নাই এই প্রশ্নটা যে এসছে, সেটা হচ্ছে খাসিয়া। আচ্ছা, অনুলোম বিবাহভিত্তিক পরিবার কোন পরিবারের অন্তর্ভুক্ত? বহির্গোত্র। অনুলোম বহির্গোত্রতে আসে হয়। শিশুর আচরণ ও আচরণগত জ্ঞান অর্জন পরিবারের কোন কার্যাবলীর অন্তর্গত? শিক্ষাদান, সামাজিকীকরণ নিয়ে প্রশ্ন আসবে। অনুলোম বিবাহবৃত্তি, যে অপেক্ষাকৃত নিচু গোত্রে সে বিবাহ করেছে, সেটা হচ্ছে তাহলে কি হচ্ছে? অনুলোম বিবাহ হচ্ছে আর কি। আচ্ছা,
তারপরে হচ্ছে কি মানুষের আচরণের পারস্পরিক প্রভাবের প্রতিক্রিয়াকে কি বলে। এই যে প্রশ্নটা, এইটা একাধারে আমার কি কি আসে বলতো, আমার সিকিউর যে ক নম্বরটা জ্ঞানমূলকেও আসে, অনুধাবনমূলকে আসে। অনুধাবনমূলকে আসলে স্বাভাবিকভাবে তোমাকে একটু বড় করে লিখতে হবে। আর তারপরে হচ্ছে গিয়ে কি, এটা হচ্ছে একটা খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। ওয়েল, সামাজিকীকরণের মুখ্য ভূমিকা পালন করে পরিবার, এটা আমরা জানি। কারণ হচ্ছে কি বলতো, কারণ হচ্ছে একটা শিশু সে তার শুরুটাই হচ্ছে কি কার মাধ্যমে, সে পরিবারে জন্মগ্রহণ করে এবং তার শুরুটাই হয় হচ্ছে পরিবারের মাধ্যমে। উভয় অঞ্চলে, শহর ও গ্রাম উভয় সমাজের সামাজিকীকরণের সাদৃশ্যপূর্ণ উপাদান হচ্ছে পরিবার। সমাজ কাঠামোয় পরিবর্তন আছে, চেঞ্জেস আছে। ঢাকায় একরকম, গ্রামে একরকম। খাদ্যাভ্যাসের একরকম, শহরে একরকম, গ্রামে একরকম। প্রথা প্রতিষ্ঠান ঢাকায় একরকম, শহরে মানে গ্রামে একরকম, কিন্তু পরিবার সব জায়গায় একই রকম। কমন ফ্যাক্টর, পরিবার ভেঙে যাওয়ার কারণ হলো, বাংলাদেশে পরিবার ভেঙে যাওয়ার কারণ হলো দারিদ্র, জনসংখ্যা বৃদ্ধি, শিল্পায়ন, নগরায়ন, কর্ম বহুমুখীকতা ও কি শিক্ষার হার বৃদ্ধি। নিচের কোনটা সঠিক? সবগুলোই সঠিক। আমি একটু চিন্তা ভাবনা করে আনসারটা করব। শিশুর ব্যক্তিত্বের সুষ্ঠু বিকাশের জন্য প্রয়োজন মা বাবার সাথে সুসম্পর্ক, খেলার সাথীদের সাথে সুসম্পর্ক, সব। তোমার ব্যক্তিত্ব বিকাশে সব ধরনের সম্পর্কই ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে যে কি বলেছে যে তারা নতুন করে বসবাস শুরু করছে, মানে নতুন নিউ ম্যারিড কাপল যারা, তারা কি করছে, নতুন সংসার গোছাতে তারা বসবাস করছে। তাদেরকে আমরা কি বলছি? নয়াবাস পরিবার, যেখানে হাজবেন্ড এন্ড ওয়াইফ, নতুন নববিবাহিত দম্পতি বিবাহের পর পরিবারের মানে তারা নিজেদের একটা পরিবার তৈরি করে। তখন সেখানে সংসারে কি সন্তান এখনো আসে না, নতুন বিয়ের মানে পরপরই তাদের যে পরিবারটা শুরু করে সেটাকে বলছে নয়াবাস পরিবার। ওকে, এখানে কি বলছে, কেন আসলে তারা নয়াবাসের প্রতি ইন্টারেস্টেড হলো? এখানে আর্থিক অসচ্ছলতার কোনো চিহ্ন নাই, কিন্তু এখানে কি রয়েছে, নিজেদের কর্তৃত্বে থাকার অভিপ্রায় এবং পেশার বহুমুখীকতা। আচ্ছা, টোডা উপজাতিদের বাস কোথায়? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, দক্ষিণ ভারতে এটা আসে, এক্সামে আসে। আচ্ছা, তোমার 3 জন মা আছেন, তোমাদের পরিবারটি হলো, তোমার 3 জন মা আছেন, তোমাদের পরিবারটি হলো কি বলতো? তোমার বহুপত্নিক পরিবার। তোমাদের পরিবারটি হলো কি বলতো? বহুপত্নিক পরিবার। ঠিক আছে, তোমার পরিবারটি হলো কি? বহুপত্নিক পরিবার। ঠিক আছে, তোমার পরিবারটা হলো বহুপত্নিক পরিবার। আচ্ছা, তারপরে হচ্ছে কি, ঘর জামাই কোন ধরনের পরিবারের সাথে সম্পর্কিত? খুবই টেকনিক্যাল একটা প্রশ্ন। তার মানে মাতৃবাস, যেই মেয়েরা বা যেই ছেলে বিয়ের পর হচ্ছে কি মানে মেয়ের বাবা মার সাথে বসবাস শুরু করে, তাকে বলা হচ্ছে মাতৃবাস পরিবার। আচ্ছা, বিবাহিত দম্পতি বা স্বামী স্ত্রী কারোর পিতার বাড়িতে বাস না করে পৃথক বাড়িতে বসবাস করলে কি বলা হয়? তাকে নয়াবাস, মানে কারোর বাসায় সে বসবাস করছে না, নিজে তার মতো করে পরিবার গঠন করছে। শহরের তুলনায় গ্রামে কোনটি বেশি দেখা যায়? প্রতিবেশীদের সাথে সম্পর্ক, তারা প্রতিবেশীদের সাথে খুবই আন্তরিক থাকে। শিশুর নৈতিক শিক্ষার পেছনে কার ভূমিকা সবচেয়ে বেশি? অবশ্যই পিতামাতার। কারণ শিশু পিতামাতার কাছ থেকেই শেখে, পিতামাতার কাছ থেকেই সত্য বলা শেখে, পিতামাতার কাছ থেকেই বড়দের প্রতি শ্রদ্ধাশীল, ছোটদের প্রতি সহানুভূতিশীলতা শেখে। ঠিক আছে। আচ্ছা, মানুষের ব্যক্তিত্বের গঠন ও বিকাশে কয়টি উপাদানের প্রভাব লক্ষ্য করা যায়? 3টি, এটা ভুল করা যাবে না। সাহিত্য পাঠ, সাহিত্য ক্লাব, সাংস্কৃতিক ক্লাব, শ্রমিক সংঘ, এর মাধ্যমে সামাজিকীকরণের কোন প্রতিষ্ঠানের প্রতিফলন ঘটেছে? স্থানীয় গোষ্ঠী। আচ্ছা, so guys, my dear lovely students, it was all for my today's lesson. আমার মনে হয় আমরা মূলত যেটা বলছিলাম যে এইটা আমাদের মানে যেটা তোমাদের সাথে আসলে আমার শেয়ার করা হলো এই পর্যন্ত, সেটা হচ্ছে যে আমাদের মোটামুটি একটা প্ল্যান, সেই প্ল্যানটা ছিল যে তোমরা যেন দুশ্চিন্তা না করো, তোমাদের এক্সাম নিয়ে তোমাদের কোনো ধরনের দুশ্চিন্তা যেন না থাকে, কোনো ধরনের দুশ্চিন্তা যেন তোমাদের এক্সাম নিয়ে না থাকে। এমসিকিউতে যেন তোমরা 30-এ 30 সিকিউর করতে পারো। বাংলাদেশের যেই বোর্ড থেকেই তোমরা পরীক্ষা দাও না কেন, আমাদের টেনমেন্টস স্কুলের স্টুডেন্টরা যারা আমাদের সাথে আছে, তাদের যেন কোনো ধরনের কি বলা যায়, টেনশন বলো, দুশ্চিন্তা বলো, সব কিছু থেকে আসলে তোমাদেরকে একটা সুন্দর প্রিপারেশন নিয়ে নেওয়ার জন্য বা তোমাদের একটা সুন্দর
কী বলে ঠান্ডা মাথায় তোমরা জন্য একটা প্রিপারেশন নিতে পারো, তার জন্য আমাদের প্রচেষ্টা ছিল। আশা করি আমাদের আজকের এই সেশনটা, আমাদের আজকের এই ক্লাসটা তোমাদের জন্য খুবই ইফেক্টিভ একটা ক্লাস হবে, কারণ তোমরা একটা প্রপার গাইডলাইন পেলে কেমন করে পড়লে আমার পরীক্ষার সময় এমসিকিউটার সাথে সাথে আমি আমার এসকিউ মানে শর্ট কোয়েশ্চেন সাথে সাথে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলকটাকে সিকিওর করতে পারবো, এবং আমি বুঝতে পারছি কোন অংশ থেকে পরীক্ষায় আসার মতো বা পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট অংশটা রয়েছে। কাজে সব কিছু মিলিয়ে আমার মনে হয় ইট ওয়াজ অ্যান এফেক্টিভ সেশন। ওয়েল এভরিওয়ান, ইট ওয়াজ অল ফর মাই টুডেজ লেসন। দেখা হবে ইনশাল্লাহ কোথায় বলো তো, আমাদের এফআরএল ক্লাসে। সেই পর্যন্ত আমরা সবাই ভালো থাকি।